আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচ কেমন আছেন সবাই? আজকে আমরা তরঙ্গ চ্যাপ্টারের আরেকটা ক্লাসে আপনাকে ওয়েলকাম করতেছি। বৃষ্টির দিন ঝড় বৃষ্টি অনেক জায়গায় হচ্ছে। আশা করি আপনারাও ঝড় বৃষ্টির মধ্যে বা ঝড় বৃষ্টির আবহাওয়া উপভোগ করতেছেন। তো আমি অনেক ডাউটের মধ্যে ছিলাম যে ৭টা বাজে ক্লাসটা শুরু করতে পারবো কিনা। তো ৬টা ৫৫ তে আমি এসে পৌঁছাইছি। জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই আমি দাঁড়াতে পারলাম আরকি কোন রকমের ক্লাসে। তো আলহামদুলিল্লাহ আমরা ঠিক সন্ধ্যা ৭ টায় ক্লাসটা শুরু করতে পারছি। অনেকে সালাম জানাইছেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। বলছে গোপালগঞ্জে বৃষ্টি হচ্ছে, আরো অনেক জায়গায় হচ্ছে রেইন হচ্ছে বলছে, বৃষ্টি হচ্ছে বলছে, বিটি হচ্ছে বলছে, বৃষ্টি হচ্ছে বিটি বলেই বলছে। ওকে, ওকে। আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমরা আমাদের পড়াশোনার যাত্রার মধ্যে অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। তরঙ্গ চ্যাপ্টারটা শুরু হয়েছিল এই কোয়ার্টারের ১ম দিকে এবং কোয়ার্টারের অলমোস্ট 1/3 বা তারও বেশি শেষ হয়ে গেছে। আমরা যদি বলি তরঙ্গ চ্যাপ্টার অনেক দূর আমরা পড়ায় ফেলছি। সো আমরা ১ম এ যেটা করব আজকের ক্লাসে যে সো ফার আমরা কি করছি সেটা একটু রিভিউ করব। রিভিউ করে আমরা অ্যাজ ইউজুয়াল নতুন পড়ার দিকে আমরা মুভ করব। তো আহ আমাকে জিজ্ঞেস করছে, "ভাইয়া পদার্থের গাঠনিক ধর্ম কি আমি পড়াবো কিনা?" না, আমি পদার্থের গাঠনিক ধর্ম পড়াবো না। ওকে, ওকে, ওকে। কারেন্ট কখন যে চলে যায়। হ্যাঁ, ওই যে থাকে না? কি হয়, কি হয়? এখন হচ্ছে কখন যে কারেন্ট যায় এরকম একটা অবস্থা। ক্লাস করার পর বই পড়তে হবে কিনা? অবশ্যই বই পড়া উচিত। তবে আমরা চেষ্টা করি যে আপনি যদি ক্লাসে খুব মনোযোগ দিয়ে করেন এবং ওই ক্লাসের জিনিসটাই নোট করে ফেলেন, তাহলে বই না পড়লেও যেন আপনার হয়ে যায় সেভাবেই পড়ানো হয়। তারপরেও বলব যদি আপনি ভালো করতে চান, ভালোর তো কোনো শেষ নাই। সেক্ষেত্রে যেকোনো একটা বই এট লিস্ট পড়লে ব্যাপারটা আপনার জন্য আরো বেটার। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আর কথা না বাড়াই আমরা শুরু করব। প্রতিদিন তো আমি আপনাদেরকে ১ম এ একটা ঘোষণা দিয়ে দিই যে ক্লাস এক্সটেন্ড করব। আমি আজকে ঘোষণা দিয়ে দিচ্ছি আমি আজকে ক্লাস দ্রুত শেষ করব। ঠিক আছে? তো আজকে দ্রুত ক্লাস শেষ হবে। আপনারা তো কখনো আমাকে দেখেন না যে ১.৫ ঘন্টার ক্লাস ১.৫ ঘন্টা শেষ করে, ২ ঘন্টা বা তার বেশি হয়। আজকে ১.৫ ঘন্টার ক্লাস ১.৫ ঘন্টার আগে শেষ হবে। ভাই আগেই ঘোষণা দিয়ে দিলাম। ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করতেছি। আমাদের আচ্ছা ১ম এ স্লাইড এটা। আমরা আজকের দিনে কি পড়বো? আমরা বিট নিয়ে কাজ করব, সুশ্রাব্য শব্দ পড়বো, গাণিতিক সমস্যা এগুলো সবকিছু পড়বো। তো তার আগে আমরা আমরা একটু আ বলে নিই যে আমরা সো ফার কি জিনিস করছিলাম। অবশ্য আগে পর্যন্ত যা কিছু করেছি সেগুলো আজকের ক্লাসে দরকার নাই। আজকের ক্লাসের জন্য আপনি এইটুকু জানলেই হবে যে আজকের ক্লাসে আমরা তরঙ্গ পড়তেছি। ঠিক আছে? তরঙ্গের অনেকগুলা ঘটনা আছে। ওই অনেকগুলো ঘটনার মধ্যে একটা স্পেশাল ঘটনা হচ্ছে বিট। সো আমরা আজকে বিট পড়বো। এইটুকু দিয়ে শুরু করলেই হয়। কারণ আগে সবকিছু বলতে গেলে আসলে স্থির তরঙ্গ পড়ছি ওগুলো এখন নট নেসেসারি। তারপর হচ্ছে আমরা প্রতিফলিত স্থির তরঙ্গ পড়ছি ওইটা এখন দরকার নাই। তারপর আমরা আরো অনেক কিছুই হয়তো পড়ছি। যেমন হচ্ছে আমরা পড়ছি হয়তো যে তীব্রতার ইকুয়েশন হয়তো পড়ছি 2i স্পাই স্কয়ার a স্কয়ার f স্কয়ার রো v আমরা তীব্রতার লেভেল পড়ছি। ওগুলো আপাতত দরকার নেই। আপাতত আমরা যেটা নিয়ে আজকে কাজ করব সেটার নাম হচ্ছে বিট বা স্বরকম্প। সো বিট বা স্বরকম্প জিনিসটা কি? যখন আমরা স্থির তরঙ্গ নিয়ে কাজ করেছিলাম, তখন আমরা কি বলছিলাম ভাইয়া? যে যদি ২ টা তরঙ্গ যাদের বিস্তার সমান, কম্পাঙ্ক সমান, তরঙ্গ দৈর্ঘ্য সমান, তারা অপোজিট দিক থেকে আসে বা একই জিনিস ধাক্কা খেয়ে প্রতিফলিত হয়ে ফেরত আসে, তখন ২ টা ওভারল্যাপ বা উপরিপতিত হয় যেটা তৈরি করে সেটা স্থির তরঙ্গ। এবার আমরা একটু চিন্তা করি যে ভাইয়া যদি এমন হয় যে কোনো একটা জায়গায় ২ টা তরঙ্গ এসে পড়ছে। ১ নাম্বার শর্ত কি? ২ টি আমি পুরা ভিজে আসছি এই কারণে আমি আসলে লিখতেও পারতেছি না। আমার হাত কাঁপতেছে। এরকম কখনো হয় না। আহ ২ টা তরঙ্গ হইতে হবে। ২ নাম্বার শর্ত হচ্ছে এদের ফ্রিকোয়েন্সি সমান হওয়া যাবে না। স্থির তরঙ্গের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? একই ফ্রিকোয়েন্সির, একই তরঙ্গ দৈর্ঘ্যের ২ টা তরঙ্গ ২ টা আলো সরি ২ টা শব্দ অপোজিট দিকে যাবে, উপরিপাতিত হবে বা ওভারল্যাপ হবে। তখন কিছু একটা তৈরি হবে সেটা স্থির তরঙ্গ। বাট এবার বলতেছি যে যেই ২ টা তরঙ্গ, যেই ২ টা তরঙ্গের ফলে বিট তৈরি হবে তাদের ফ্রিকোয়েন্সি সেম হওয়া যাবে না। ফ্রিকোয়েন্সি সেম হইলে আর বিট তৈরি হবে না। আচ্ছা। ৩ নাম্বার হচ্ছে তাদের বিস্তার সেম হইতে হবে।
এই শর্তগুলো যদি থাকে তাহলে হচ্ছে বিট বা স্বরকম্প আমরা দেখব বা এটা শুনতে পাবো। আসলে এখানে দেখার তো কিছু নাই। শব্দ নিয়ে যেহেতু কাজ করতেছি, শব্দকে দেখা যায় না, শব্দকে শোনা যায়। ঠিক আছে? আবার অনেক কিছু আছে দেখাও যায় না, শোনাও যায় না, অনুভব করা যায়। এই যে আপনারা অনেকে বুয়েটে চান্স পেতে চান। বুয়েটের স্বপ্ন এটা কি দেখা যায়? যায় না। শোনা যায়? যায় না। মানে গন্ধ শোনা যায়? যায় না। কি করা যায়? অনুভব করা যায়। এই যে আপনাদের মানে বুয়েটের স্বপ্ন কত বেশি পাওয়ারফুল, আমি জাস্ট বুয়েট শব্দটা নাম নিছে আমার স্কিন কালো হয়ে গেছে। মানে এটার যে একটা ইম্প্যাক্ট আবার চলে আসছে, বুয়েট মানে শেষ করতেই চলে আসছে। মানে ওটার ইম্প্যাক্ট স্কিন পর্যন্ত ঘোলা হয়ে গেছিল কিছু সময়ের জন্য, আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছিলাম না। সো এইরকম আরকি। সো বলা হয় যে ছোটবেলায় কি একটা মুভি দেখছিলাম মনে নাই। যে মানুষ যখন কোনো কিছুকে প্রচন্ড মানে অন্তর থেকে চায়, মনে হয় চারপাশে সবকিছু ওইটা পাওয়ার জন্য মানে তাকে সাহায্য করতে থাকে। এরকম কি জানি একটা ডায়ালগ ছিল। তো ওই যে আপনি অনেক বড় স্বপ্ন দেখেন বুয়েটে পড়ার বা হচ্ছে ডাক্তার হওয়ার, যেটাই হোক না কেন। ওই স্বপ্নগুলোর জন্য করতে হয় কি? যার মধ্যে অনেক মরিয়া ভাব থাকে। দেখবেন তার চারপাশে বিভিন্ন স্কোপ তৈরি হয়। বিভিন্ন সুযোগ তার সামনে চলে আসে। আর যে ধরেন হচ্ছে হইলে হবে, না হইলে না। আচ্ছা, আচ্ছা করে যাই, দেখি হয় কিনা আমার দ্বারা। ওর সামনে সেই সুযোগও তৈরি হয় না। ওর মধ্যে ওই অপশনও তৈরি হয় না। সো লেগে থাকতে হয় এবং হচ্ছে এফোর্টটা দিয়ে যেতে হয়। আমরা যেটা নিয়ে কাজ করতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের বিট, বিট জিনিসটা কি সেটাই কিন্তু আমি বলি নাই। কিন্তু ১ম এই বলতেছি বিট তো শব্দের একটা স্পেশাল ঘটনা। শব্দ সংক্রান্ত একটা স্পেশাল ঘটনা, সেটা হচ্ছে বিট। বিট হওয়ার জন্য আপনাকে এট লিস্ট ২ টা ফ্রিকোয়েন্সি থাকতে হবে। এট লিস্ট ২ টা তরঙ্গ থাকতে হবে। এটা ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে ২ টা তরঙ্গের ফ্রিকোয়েন্সি সেম হওয়া যাবে না। ৩ নাম্বার হচ্ছে বিস্তার সেম হইতে হবে। এইটা যদি ঘটনা ঘটে তখন একটা স্পেশাল জিনিস দেখা যায়। সেই স্পেশাল জিনিসটা কি সেটা ভাইয়া ব্ল্যাঙ্ক স্লাইডে দেখাবো। সেটা হচ্ছে এরকম, ধরেন আমি বললাম এইটা হচ্ছে একটা সোর্স S1, এই আর এইটা হচ্ছে আরেকটা সোর্স, এইটা হচ্ছে S2। এখন আমি বললাম এইখান থেকে একটা তরঙ্গ যেয়ে এখানে পড়ছে। ওকে? আবার এইখান থেকে আরেকটা তরঙ্গ যেয়ে এখানে পড়ছে। তাহলে দেখেন এই পয়েন্টটাতে, ঠিক আছে, এটাকে আমরা ধরেন বললাম পি বিন্দু। তো আমরা যদি একটু চিন্তা করি যে পি বিন্দুতে, আমি তো হাতটা শুকায়নি, আমার হাত পুরো ইয়া হয়ে আছে। তো আমরা বললাম কি যে দুইটা সোর্স S1 আর S2, এই দুইটা সোর্স থেকে হচ্ছে শব্দ তরঙ্গ যাচ্ছে, এখান থেকে সাউন্ড যাচ্ছে, এখান থেকেও সাউন্ড যাচ্ছে। তো পি বিন্দুতে যে দুইটা তরঙ্গ একসাথে পড়ছে। তো তাহলে দুইটা তরঙ্গ মিলে কতটুকু সাউন্ড তৈরি হবে, কি হবে সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতে থাকবো। তো এই তরঙ্গটাকে আমরা বললাম Y1 আর এইটাকে আমরা বললাম Y2। বললাম ভাইয়া তরঙ্গকে Y1 Y2 বলে? আসলে তরঙ্গের যে সমীকরণ ওই যে আমরা পড়ছিলাম না, y is equals to a sin omega t plus del বা y is equals to a sin 2 pi by lambda vt minus x। তো সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করতেছি। তো আমরা একটা তরঙ্গকে প্রকাশ করার সময় ওই তরঙ্গের ইকুয়েশন দ্বারা প্রকাশ করি। সো এটা ১ নাম্বার তরঙ্গ, তার ইকুয়েশনটা y1, ২ নাম্বার তরঙ্গ তার ইকুয়েশনটা y2। আচ্ছা। সো এখন আমরা একটা কাজ করব, সেই কাজটা কি? সেটা হচ্ছে আমরা এই জায়গাটাকেই রেফারেন্স ধরে নিব। আমরা এই লাইনটাকেই রেফারেন্স ধরে নিব। এই লাইনটাই হচ্ছে আমাদের রেফারেন্স। কেউ যদি ভুলে যেয়ে থাকেন যে ভাইয়া রেফারেন্স কেন ইম্পর্টেন্ট, তাকে একটু মনে করায় দিই। আমরা মনে আছে এই রকম জিনিস পড়তাম, y is equals to a sin 2 pi by lambda vt minus x। সো তখন সিচুয়েশনটা থাকতে হচ্ছে এরকম, ধরলাম এইটা যদি রেফারেন্স হয়, এই রেফারেন্স থেকে x দূরত্বে অবস্থিত কোন একটা বিন্দু, তো সেই বিন্দুতে যদি আপনি ইকুয়েশনটা লেখেন তখন আপনি কি লিখতেন? আপনি তখন লিখতেন যে ভাইয়া y ইকুয়ালস টু a sin 2 pi by lambda vt minus x।
ভিটি মাইনাস এক্স এই কথাটা লিখতেন, ঠিক আছে? কিন্তু আপনি যদি এই বিন্দুর জন্য লেখেন, কই জানি গেল, আপনি যদি এই বিন্দুতে লেখেন, এই বিন্দুর জন্য যদি লেখেন, তাহলে আপনার সমীকরণটা কিরকম হবে? y ইকুয়ালস টু a sin 2π/λ ইন্টু ভিটি। কেন শুধু ভিটি? মাইনাস এক্স কেন লিখবো না? কারণ এই বিন্দুতে এক্স কত? এই বিন্দুতে এক্স হচ্ছে 0। তো এইটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্স বিন্দু থেকে সকল ধরনের দূরত্ব কাউন্ট হয়। তাহলে রেফারেন্স বিন্দুতে এক্স এর ভ্যালু কত? 0। তাহলে এক্স এর ভ্যালু যেহেতু এখানে 0, তার মানে হচ্ছে এখানে কিছু বিয়োগ আর যাবে না। তো এখানে a sin 2π/λ ভিটি বলা যায়। অথবা আপনি চাইলে এটাও বলতে পারেন a sin 2π/λ ভি। ভি মানে কি? f ল্যামডা ইন্টু টি, এভাবে বলতে পারেন। ভি এর জায়গায় হচ্ছে এফ ল্যামডা ইন্টু টি, আপনি চাইলে এভাবে বলতে পারেন। এখন এটা সুবিধা কি? সুবিধাটা হচ্ছে কিছু জিনিস কাটাকাটি যাচ্ছে, ল্যামডা ল্যামডা কাটাকাটি যাচ্ছে। আর এই ফরম্যাটটা হয়তো আপনারা অলরেডি জানেন, এটাকে তখন বলতে পারতেছি এ সাইন টুয়াইস পাই এফ টি। সো আমাদের এই ফরম্যাটটা খুবই জরুরি এই বিটকে নিয়ে পড়াশোনা করতে গেলে। বিটকে নিয়ে পড়াশোনা করতে গেলে আমাদের এই জিনিসটা খুবই জরুরি, ঠিক আছে? চোখেও দেখতেছি না কেন, চশমা মনে হয় ঘোলা হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই। তো আমাদের তাহলে পুরো জিনিসটাকে যদি আমরা একটু বলি, আমাদের যখন একটা নরমাল তরঙ্গের সমীকরণ লিখি, তখন আমরা কি লিখি? y ইকুয়ালস টু a sin 2π/λ vt মাইনাস x। তো এখানে x কি? x হচ্ছে রেফারেন্স থেকে দূরত্ব। তো আমরা যদি রেফারেন্স বিন্দুতে কাজ করি, রেফারেন্স বিন্দুতে কাজ করতে যাই, তখন x টা কত? এই বিন্দুতে 0, তখন আর মাইনাস x টা লেখা লাগে না। তখন আমরা চাইলে এইটুকু অবস্থায় রেখে দিতে পারি, অথবা চাইলে v তো তরঙ্গের বেগ, এটার পরিবর্তে f ল্যামডা লিখলে ল্যামডা ল্যামডা কাটাটি যে 2π/ft এই ফরম্যাটেও লিখতে পারি। সো আমরা এবার যদি একটু চিন্তা করি, এখন y1 y2 দুইটা তরঙ্গের জন্য আমি ইকুয়েশন লিখব। আমরা ধরলাম এই জায়গাটাই হচ্ছে রেফারেন্স। তাহলে আমি যদি y1 তরঙ্গের জন্য লিখি, তাহলে আমি কি লিখব? a sin টুয়াইস পাই f1 ইন্টু টি, এটা হচ্ছে y1, সেটার ইকুয়েশন। আর আমি যদি y2 এর জন্য লিখি, তাহলে কি হবে? y2 এর জন্য যদি লিখি, সেটা হবে হচ্ছে a sin টুয়াইস পাই f2 ইন্টু টি। এটা হবে হচ্ছে y2 এর জন্য, ঠিক আছে? কি জানি তো, বয়স বেড়ে গেছে, বুঝলাম না কি বল। আচ্ছা, তো আমরা তাহলে আগের লেখাটা একটু দেখান, স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? শ্রী শ্রীপদ দত্ত মনে হয় না? হ্যাঁ, শ্রীপদ দাস বলছে আগের লেখা একটু দেখেন, এই যে দেখে নিলেন। এখন আমরা একটু একটা জিনিস মাথায় রাখবো, এখানে y1 এর জন্য আমি কিন্তু a1, y2 এর জন্য a2 এগুলো লিখি নাই, দুইটাই a লিখছি। কেন? কারণ আমি একটু আগেই শর্ত দিয়ে দিছিলাম, মনে আছে? যে বিস্তারটা সমান হইতে হবে। আচ্ছা, এরপরে কি বলছি? এরপর হচ্ছে আমি বললাম দুইটার ফ্রিকোয়েন্সি আলাদা হইতে হবে, f1 আর f2 সেম হওয়া যাবে না। ওই জায়গায় যেহেতু রেফারেন্স, তাহলে ওই যে টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এক্সট্রা 0, এখানেও 0। তাই আমি এই দুইটার জন্য এখানে এক্স যুক্ত কোনো টার্ম আসবে না। এখন যদি এই দুইটা উপরিপাতিত হয়, দুইটা তরঙ্গ একসাথে যায় পরে, তখন মিলিত এফেক্টটা কি হবে? সেটা হচ্ছে ওয়াই। মিলিত এফেক্টটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই দ্বারা প্রকাশ করি আমরা, সেটা হচ্ছে y1 প্লাস y2। এখন y1 y2 দুইটার মধ্যে a আছে, আমি যদি যোগ করি, তাহলে sin টুয়াইস পাই f1t প্লাস sin টুয়াইস পাই f2t। ওকে, তাহলে এবার যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে সাইন সি প্লাস ডি এর সূত্র। কে কে সাইন সি প্লাস ডি এর সূত্র পারেন? সাইন সি প্লাস সাইন ডি ইকুয়ালস টু 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। কেউ কি আছেন এমন যে হচ্ছে বড় হয়ে ড্রিম হচ্ছে ফিজিক্স টিচার হওয়া? এমন কেউ কি আছেন?
এটা আমাকে কমেন্ট করে জানান তো। কেউ নাই? নাকি আমি কমেন্ট, ওই যে আছে, চলে আসছে। ইয়েস ইয়েস ইয়েস, অনেকে অনেকে, অনেকগুলো নাম চলে আসছে। আমি এখন তো আসলে নাম পড়েও শেষ করতে পারতেছি না সেই। তো যাদের যাদের ফিজিক্স টিচার হওয়ার ইচ্ছা আছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, সেটা হচ্ছে ফিজিক্স টিচার হইতে হলে আপনাকে ম্যাথে বস হইতে হবে। যখন আপনি ম্যাথে প্রো লেভেলে চলে যাবেন, ম্যাথে সবকিছু আপনি মুখে মুখে অলমোস্ট করে ফেলতে পারবেন, তারপর হচ্ছে ফিজিক্স নিয়ে পড়ানোর মানে আর কি কথা আপনি চিন্তা ভাবনা করতে পারেন। তারপর তারপর কি, তারপর হচ্ছে, আচ্ছা, তাহলে আমরা টু সাইন সি প্লাস ডি এর সূত্র দেখতেছিলাম। তো এই সূত্র লিখতে যে হঠাৎ করে মনে পড়লো যে ফিজিক্স টিচার হইতে হলে কি হইতে হয়। এনিওয়ে, টু ইন্টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। এবার আসেন আমরা তখন এই যে এই টার্মটা হচ্ছে আমাদের জন্য, মনে হয় আমরা চিন্তা করি সি, এই টার্মটা মনে হয় আমাদের জন্য ডি। তাহলে সাইন সি প্লাস ডি এর সূত্র আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে কি হবে, টু বাইরে আসবে। তো টু ইন্টু এ মিলে টু এ, আমাদের চলে আসবে কজ আর একটা সাইন। সাইনের মধ্যে কি থাকবে, সি প্লাস ডি বাই টু। তাহলে সি প্লাস ডি উভয়ের মধ্যে তো টু পাই কমন, সো এফ ওয়ান প্লাস এফ টু বাই টু ইন্টু টি। এটা হচ্ছে কি সি প্লাস ডি বাই টু। আর কজের মধ্যে থাকবে কি, সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। তো আমি এখানে এফ ওয়ান মাইনাস এফ টু না লিখে এফ ওয়ান ডিফারেন্স এফ টু বাই টু এভাবে লিখবো। বলবেন ভাইয়া কেন? কারণ হচ্ছে আমি তো জানি না যে ভাইয়া এফ ওয়ান বড় নাকি এফ টু বড়। তাই আমি যেটা করলাম সেটা হচ্ছে এইভাবে লিখলাম, টুয়াইস পাই এফ ওয়ান ডিফারেন্স এফ টু বাই টু ইন্টু টি। তাহলে এইটুকু ছিল বেসিক্যালি সি মাইনাস ডি বাই টু, আর এইটুকু ছিল বেসিক্যালি সি প্লাস ডি ডিভাইডেড বাই টু। এতক্ষণ পর্যন্ত যা যা লিখেছি তা কি আপনারা ধরিতে পেরেছেন কিনা একটু ভাইয়াকে কমেন্ট করে জানাবেন, যে সূত্রটা অ্যাপ্লাই করা এটা বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। ডান ডান ডান। আচ্ছা, তাহলে আমরা ওয়াই কি ছিল, ওয়াই ওয়ান তরঙ্গ আর ওয়াই টু তরঙ্গ দুইটা একসাথে যায় উপরিপাতিত হয়ে লব্ধি কি হয় সেটা আমরা বের করতেছি। তো আমরা সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করলাম, টু ইন্টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু এভাবে লিখলাম। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার ওয়াই, তাই তো? এখন আমরা যদি এইটাকে একটু গবেষণা করি যে ভাই এখানে আসলে কি ঘটলো। ও ও আচ্ছা, তো আমরা যদি এটা নিয়ে একটু গবেষণা করতে যাই যে ভাইয়া এখানে আসলে কি ঘটলো, তাহলে একটু চিন্তা করেন। আমরা যদি স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে চিন্তা করি, স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কি থাকে, y ইকুয়ালস টু একটা বিস্তার সাইন টুয়াইস পাই এফ টি, এই রকম থাকে তাই না? একটা স্ট্যান্ডার্ড, একজন আমাকে বলছে ভাইয়া আগে না সি প্লাস ডি হয়, তারপর মানে টু ইন্টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু এরকম হয় তাই না? তো ভাইয়া আপনি যে আগে কস লিখলেন পরে সাইন লিখলেন, এটা কেন লিখলেন ভাইয়া? এটা তো ভাইয়া জগৎ অশুদ্ধ হয়ে গেল তাই না? এইটা লিখছি কারণ হচ্ছে, দেখেন, আপনি কি এইটা বুঝেন, এ ইন্টু বি যে কথা, বি ইন্টু এ একই কথা, এটা কি বুঝেন? না বুঝে থাকলে ভাইয়া একটু বুঝাই, যে আপনারা ম্যাথ পারেন কিন্তু ফিজিক্স পারেন না, এটা কিন্তু অনেক দুঃখজনক একটা বিষয়। হুম, এটা হচ্ছে বেসিক,
যারা যারা প্রশ্ন করেছিলেন 2 × 5 যে কথা, 5 × 2 একই কথা। আপনাদের আসলে দুর্ভাগ্য, ফিজিক্সের মানুষজন আপনাদেরকে ম্যাথ পড়ায় না, কারণ ফিজিক্স যারা পড়ায় তার আগে ম্যাথের প্রো লেভেল পার করে এসে তারপর ফিজিক্স পড়ায়। আসলে ফিজিক্সের টিচারদের দ্বারা যদি ম্যাথ করতেন তাহলে এই কনফিউশন আর থাকতো না। এনিওয়ে, বা আপনি a × b যে কথা, b × a একই কথা, সাইন θ1 × cos θ2 যে কথা, cos θ2 × sin θ1 একই কথা। বুঝেছেন? এই যে চরম লেভেলের বেসিক। তো ওইটাই করছি ভাই, কসটা পরে সাইনটা আগে লেখা যে কথা, সাইনটা পরে কসটা আগে লেখা একই কথা, জাস্ট গুণ, আর কিছুই না। এখন বলুন ভাইয়া এইভাবে কেন লিখলেন? চিন্তা করেন তো ভাইয়া, আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি? এইটা পাশে একটু ছোট্ট করে লিখে দিই, নয়তো আপনারা আবার ভুলিয়া যাবেন। স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এখন চিন্তা করেন আপনার স্ট্যান্ডার্ড ইকুয়েশন অনুযায়ী আপনার কি থাকার কথা? একটা বিস্তার থাকার কথা। সাইন বা কজ এটা আসলে ম্যাটার করে না, এখানে সাইন যে কথা কজ একই কথা, সাইন কজ কিছু একটা হবে, ভিতরে টুয়াইস পাই ইন্টু ফ্রিকোয়েন্সি ইন্টু টাইম, এইরকম কিছু একটা হওয়ার কথা। এখন আমার তো যে ইকুয়েশনটা চলে আসছে ওই ইকুয়েশনের মধ্যে তো দুইটা জিনিস, একটা কজ আরেকটা হচ্ছে সাইন, এইরকম জিনিসপাতি চলে আসছে। তো আমি এই দুইটার মধ্যে কোন জিনিসটাকে মানে কজটাকে এটার সাথে রিলেট করব নাকি সাইনটাকে এটার সাথে রিলেট করব? এখানে যেটা হবে কজ বা সাইন যে কোনো একটা হচ্ছে এটার সাথে ম্যাচ করবে, বাদ বাকি পুরো অংশটা বিস্তার হবে। এখন আমি কাকে আসলে এই সাইন টার্মটার সাথে মিলাবো সেটা হচ্ছে প্রশ্ন। যেমন আগের বার যদি আপনি স্থির তরঙ্গের দিকে খেয়াল করেন, স্থির তরঙ্গের ক্ষেত্রে কি ছিল? y ছিল হচ্ছে 2a cos 2π/λ ইন্টু x sin 2π/λ ইন্টু vt, এরকম আসছিল। আর স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি ছিল? y is equal to a sin 2π/λ ইন্টু vt। সো আপনি তখন দেখতে পাইছিলেন যে ভাইয়া এখানে তো এই যে 2π/λ vt 2π/λ vt মিলে গেছে, তাহলে এই দুইটা ম্যাচ করবে। তার মানে এই যে বাদ বাকি পুরা জিনিসটা এটাই আসলে কি আমার বিস্তার হবে। তো আপনার জন্য ডিসাইড করা সুবিধা ছিল কজটা কেন এই সাইনের সাথে রিলেট মানে ম্যাচ করতেছে না, কারণ কজের ভিতর ছিল 2π/x, তাহলে তো এখানে তো আর x নাই, তাহলে এটা ম্যাচ করে না। কিন্তু ওইখানে 2π/vt তাহলে ম্যাচ করছে, তার মানে ওইটা হচ্ছে অ্যান্সার হওয়া। তো পরে বাদ বাকি পুরাটুকু আমি বিস্তার আন্ডারে ঢুকাই দিছিলাম। কিন্তু এখন যেটা সমস্যা সেটা হচ্ছে আমার তো এইটার মধ্যে 2π ইন্টু কিছু একটা ফ্রিকোয়েন্সি ইন্টু টি, আবার এখানেও 2π ইন্টু কিছু একটা ফ্রিকোয়েন্সি ইন্টু টি, স্ট্যান্ডার্ড ইকুয়েশনও 2π ইন্টু ফ্রিকোয়েন্সি ইন্টু টি। তাহলে এই কজ এবং এই সাইন এই দুজনের মধ্যে কার সাথে আমি এটার রিলেট করব? ভাইয়া দুইটা তরঙ্গ সময় কি একই? সময় তো অবশ্যই একই হবে, এটা কি কোশ্চেন হইলো? কারণ আপনি তো একটা নির্দিষ্ট টাইমে মাপবেন। একজনের যদি চিন্তা করলেন, একজন আপনারা এসে সকাল 10টার দিকে একটা ঘুষি দিল, আরেকজন আপনাকে রাতের 7টা বাজে এসে একটা ঘুষি মারলো। তো ওই দুইটা নিয়ে তো কাজ করে লাভ নাই। একই সময় দুইটি আপনাকে দুইজন দুইটা জোরে কষায় থাপ্পড় দিবে। তারপর হচ্ছে আপনার ওই দুইটা থাপ্পড়ের এফেক্টে আপনার কি হচ্ছে প্রভাব পড়বে সেটা আপনি চিন্তা করবেন। একজনে আপনার হচ্ছে সকালে দিল, আরেকজনের সন্ধ্যায় দিল। ওইটার এফেক্ট তো আপনি মানে ওইভাবে চিন্তা করতে পারবেন না, তাই না? সো আমরা যেখানে ছিলাম সেটা চিন্তা করেন যে কজ এবং সাইন দুইটা জিনিস আসছে, দুইটা জিনিসের মধ্যেই আমার 2π ইন্টু ফ্রিকোয়েন্সির কিছু একটা ইন্টু টাইম এটা চলে আসছে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে মিল করলে। তাহলে দুইটা জিনিসের মধ্যে কোনটা আমি হচ্ছে চুজ করব? কেউ কি গেস করতে পারেন যে কজটাকে আমি এটার সাথে বানাবো রিলেট করব নাকি সাইনটাকে? কজ নাকি সাইন কোনটা হবে?
সাইন। অনেকে বলছে সাইন। কেন সাইন ভাইয়া আমি একটু ব্যাখ্যা করি। কারণ দেখেন 2 পাই, অন্য একটা কালার নেই, 2 পাই 2 পাই এখানেও ম্যাচ করছে, এখানেও ম্যাচ করছে, টি 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 ম্যাচ করছে। ঝামেলা মূলত কাকে নিয়ে? এফ কে নিয়ে। এইখানে দেখেন দুইটা এফ এর বিয়োগফল ডিভাইডেড বাই 2। আপনি একটা এক্সাম্পল নেন, ধরেন f1 ইকুয়ালস টু 400, ধরেন 400 হার্জ, f2 ধরেন আপনি নিলেন 410 হার্জ। তাহলে আপনি যদি এইটা করেন যে ভাই f1 ডিফারেন্স f2 বাই 2, তাহলে এটা কত আসবে? মাত্র 5 হার্জ চলে আসবে। কিন্তু আপনি যদি f1 প্লাস f2 বাই 2 এটা যদি করেন তাহলে কত? 405 হার্জ আসবে, তাই না? এই গোলাপি কালারটা দেখলে কেমন কেমন জানি লাগে। তাহলে এবার আপনি বলেন যে আপনার তো স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কি ছিল? টুয়াইস পাই ইন্টু একটা ফ্রিকোয়েন্সি ইন্টু টাইম। তো যদি আপনার কাছে দুইটা তরঙ্গ আসে, একটা 400 হার্জে, একটা 410 হার্জে, দুইটা মিলে কি 400 থেকে 410 এর মাঝামাঝি কিছু একটা ফ্রিকোয়েন্সিটা কাঁপবে। এটা 402, 3, 4, 5 কিছু একটা হবে। কিন্তু ওই তো 400 হার্জ থেকে 5 হার্জে তো আর নেমে আসবে না। তার মানে এই এফ এর সাথে আসলে এই দুইজনের মধ্যে এইটা ম্যাচ করতেছে। কারণ এইটা কত? 400 আর 410 যদি আপনাকে দিয়ে দেয় বাই চান্স, তাহলে ওই দুইটার মাঝামাঝি কিছু একটা ফ্রিকোয়েন্সি 405 এখানে পাচ্ছে। কিন্তু 5 হার্জ কই, 400 হার্জ কই 5 হার্জ, কোনো মিলই নাই। তাহলে এটা কখনো হওয়া পসিবল না। তাহলে এইটাকে আমরা হচ্ছে চুজ করব না। আমরা কোনটাকে চুজ করব? আমরা হচ্ছে এইটাকে চুজ করব। ঠিক আছে? একজন আমাকে বলছে আমার ফেভারিট কালার হচ্ছে গোলাপি। আচ্ছা সমস্যা নেই, গোলাপি অনেক ভালো কালার। যার যেটা পছন্দ সেটাই হচ্ছে জগতের শ্রেষ্ঠ কালার। আচ্ছা, সো তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে এটার সাথে ম্যাচ করে, এইটা ম্যাচ করে না। তাহলে আমরা এই টার্মটাকে, অর্থাৎ এইখানে যদি একটু বলি, এই পুরা টার্মটাকে হচ্ছে আমরা এটার সাথে রিলেট করতে পারবো। অর্থাৎ বাদ বাকি পুরা যে জায়গাটা পড়ে থাকবে এটাই হবে কি আমাদের, এটাই হবে হচ্ছে আমাদের বিস্তার, ওইটাই হবে আমাদের বিস্তার। তাহলে এই পুরা জায়গাটা, এই পুরো জায়গাটা এটাই হবে হচ্ছে আমাদের বিস্তার, বিস্তারের সমান। তাহলে এইটুকু কি বুঝতে পারছেন কিনা ভাইয়াকে একটু কমেন্ট করে জানান, এইটুকু বোঝা গেছে কিনা। তাহলে আমি যদি আরেকবার একটু বলি, অনেকে বলছে ক্লিয়ার, S1 একটা তরঙ্গ যাচ্ছিল, S2 একটা তরঙ্গ যাচ্ছে, রেফারেন্সে কাজ করতেছি, এই জন্য টুয়াইস পাই এফপি নিছি, -2 পাই মানে আমরা এক্স বা এক্স এগুলা লিখি নাই। তাহলে দুইটার বিস্তার সমান ছিল, তাই A1 A2 না লিখে শুধু দুইটাতেই এ লিখছি। দুইটার ফ্রিকোয়েন্সি অবশ্যই ডিফারেন্ট হইতে হবে, নাইলে কম্পাঙ্ক হবে না বা হচ্ছে বিট হবে না। টাইমটা দিতে একই সময়ে, আমরা সবসময় লব্ধি করা মানে কি এট এ টাইমে প্রযুক্ত হইতে হবে, একই সময় প্রযুক্ত হইতে হবে, তাই দুইটার টাইম অলওয়েজ সেম। তারপর দুইটা লব্ধি করছি, সাইন সি প্লাস দিয়ে সূত্র ফেলছি, এরকম কিছু একটা আসছে। স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পারিজন করব, কম্পেয়ার করে একটা অংশকে বিস্তারের মধ্যে ফেলবো, আরেকটাকে হচ্ছে নর্মাল সাইন 2 পাই এফ টির সাথে রাখবো। কোনটাকে রাখবো এটার অ্যানালাইসিস করছি, যে আমরা এই 2 পাই টি দুজনের মধ্যেই আছে। ঝামেলা হচ্ছে এফ কে হবে, তাহলে যার সাথে এফ ম্যাচ করবে সেটাকে আমরা এই সাইনের সাথে রিলেট করে ফেলবো। তখন বলছিলাম F1 F2 দুইটা এক্সাম্পল নিছি, দেখছি F1 প্লাস F2 বাই 2 করলে ওইটা হচ্ছে মিলে মোটামুটি পারফেক্টলি 400 থেকে 410 এর মধ্যে কিছু একটা হওয়ার কথা ওইটার মধ্যে থাকে। কিন্তু ওই ডিফারেন্স করে 2 দিয়ে ভাগ করলে এটা আমার যেই ফ্রিকোয়েন্সিটা কাভার করা তার থেকে অনেক বেশি দূরে চলে যায়, ওইটা কখনোই হওয়া পসিবল না। তাহলে এই পুরোটা থাকবে হচ্ছে বিস্তার, আর ওই পুরোটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাইনের সাথে ম্যাচ করবে। তাহলে আমরা বিস্তার পাইলাম কত? 2a cos 2 পাই বাই 2 পাই f1 ডিফারেন্স f2 বাই 2 ইনটু t। এইবার এটার উপর বেস করে আমরা কিছু কাজ করব। আমরা তাহলে এখানে বিস্তার পেলাম a is equals to 2a cos 2 পাই f1 ডিফারেন্স f2 বাই 2 ইনটু t। এইটা হচ্ছে আমরা
এইটা হচ্ছে আমরা এটা বিস্তারটা পেলাম, ঠিক আছে? ভাইয়া দুইটা তরঙ্গ তো আগে পরে আছে, তাহলে সময় কিভাবে একই? দুইটা তরঙ্গ আগে পরে আছে এটা এক জিনিস, কিন্তু আপনি ধরেন চিন্তা করেন আমি একটা সাউন্ড তৈরি করতেছি, এটা একটা শব্দ তরঙ্গ। ওইখানে দাঁড়ায় আরেকজন লোক আরেকটা সাউন্ড তৈরি করছে, এটা একটা শব্দ তরঙ্গ। এই জায়গায় ধরেন ধরেন বোর্ডের এখানে একজন মানুষ দাঁড়ায় আছে, এনাম ভাই কান পেতে শুনে আছে। আমি এখান থেকে ফ্রিজ পড়াচ্ছি, আর পাশের রুম থেকে অনেক জোরে জোরে জিমি ভাই ফ্রিজ পড়াচ্ছে। দুইজন দুই জায়গায় দাঁড়ায় আছে, দুইজন টাইম দুই রকম হইতে পারে, বাট কোন একটা মোমেন্টে এনাম ভাইয়ের কাছে আমার শব্দটাও পৌঁছাচ্ছে, জিমি ভাইয়ের শব্দটাও পৌঁছাচ্ছে। দুই যেই টাইমে দুইটা শব্দ একসাথে পৌঁছাইছে, বা যখন হচ্ছে ওনার কানে যে দুইটা তরঙ্গ হিট করছে, ওই মোমেন্টে ওই মোমেন্টে উনি ওই দুইটা তরঙ্গের প্রত্যেকটার মান যুক্ত করে লব্ধি কিছু একটা শুনবে। তো যেই মোমেন্টে আমরা চিন্তা করতেছি যে পি বিন্দুতে হচ্ছে ওয়াই ওয়ান তরঙ্গটা আঘাত করছে, ওয়াই টু তরঙ্গটা আঘাত করছে, তাহলে এই পয়েন্টে কি হবে, ওয়াই ওয়ান তরঙ্গের কারণে এরকম একটা কম্পন তৈরি হবে, আর এস টু তরঙ্গের কারণে আরেকটা কম্পন তৈরি হবে। এই দুইটা কম্পন কোন একটা মোমেন্টে কোন একটা বিন্দুকে এট এ টাইম কত কত করে স্মরণ দিচ্ছে, ওই মুহূর্তে ওই দুইটা স্মরণের লব্ধি হবে হচ্ছে তার লব্ধি স্মরণ, ওই লব্ধি স্মরণটাই আমরা বের করছি। এরপর আমরা যেটা করব এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বিস্তারটা বের করলাম। খেয়াল করে দেখেন তো একটা স্পেশাল জিনিস, যে আপনি যখন স্থির তরঙ্গ নিয়ে কাজ করছেন, স্থির তরঙ্গ, তখন একটা ঘটনা ঘটছিল। সেই ঘটনাটা কি? ওইখানে দেখেন বিস্তারটা কার উপর ডিপেন্ড করতো? বিস্তারটা ডিপেন্ড করতো হচ্ছে এক্স এর উপর। স্থির তরঙ্গের ক্ষেত্রে বিস্তারটা ডিপেন্ড করতো এক্স এর উপর। আমি রেফারেন্স থেকে ডানে বামে যাইতাম, মানে একই জায়গায় দাঁড়ায় আছি, একই সাউন্ড শুনবো। যদি ভিন্ন জায়গায় যাই, অবস্থানটা যদি চেঞ্জ করি, তাহলে হচ্ছে সাউন্ডটা কম বেশ শুনতাম। ঘটনাটা ছিল এরকম, আপনার যদি মনে পড়ে থাকে, একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ায় আছি, এই জায়গায় পি, সেম সাউন্ড, বাট আমি অবস্থান চেঞ্জ করলে সাউন্ডটা চেঞ্জ হবে, যেমন এরকম পি। আবার পি। তো অবস্থান চেঞ্জ করলে সাউন্ডটা বাড়ে কমে, এইরকম যদি ঘটনা ঘটে, তখন ওইটাকে বলা হয় স্থির তরঙ্গ। এবং কেন এটা হইতো? কারণ এই যে দেখেন বিস্তারটা পজিশনের উপর নির্ভর করে, এক একটা অবস্থানে যাবেন আপনার বিস্তার এক এক রকম আসবে। বিস্তার যদি এক এক রকম হয়, তীব্রতা কি বিস্তারের বর্গের সমানুপাতিক না? মনে আছে? তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। যদি আপনার বিস্তার বেশি হয় তীব্রতা বেশি শুনবে, তীব্রতা বেশি হবে। বিস্তার কম হলে তীব্রতা কম হবে। তীব্রতা বেশি হলে আপনি কানে জোরে শুনবেন, তীব্রতা কম হলে আপনি কানে কম শুনবেন। এবার আসেন, আমরা এখন স্থির তরঙ্গ না, আমরা এখন বিট নিয়ে কাজ করতেছি। বিটের ক্ষেত্রে যে বিস্তারটা, সেই বিস্তারটা আসলে কার উপর ডিপেন্ড করতেছে? এই বিস্তারটা আসলে টাইমের উপর ডিপেন্ড করতেছে। তার মানে স্থির তরঙ্গে যেমন ছিল যে ভাই আমি একই জায়গায় দাঁড়ায় আছি, এই পজিশনে যদি আমি ফিক্স থাকি তাহলে সবসময় একই সাউন্ড শুনবো, পি। অবস্থান চেঞ্জ করলে সাউন্ডটা চেঞ্জ হতো। কিন্তু এইখানে যে ঘটনাটা ঘটতেছে, একই জায়গায় দাঁড়ায় আছেন, কিন্তু টাইম যদি চেঞ্জ হতে থাকে, তাহলে ওই সাইন বা কজের মতো করে আপনার সাউন্ডটা বাড়বে কমবে। কেন? কারণ একই জায়গায় দাঁড়ায় আছেন, কিন্তু টাইম তো চেঞ্জ হচ্ছে। টাইম চেঞ্জ হতে থাকলে আপনার বিস্তারটা বাড়বে কমবে বা বিস্তারটা চেঞ্জ হতে থাকবে। ফলে আপনার সাউন্ডটাও আপনি বেশি শুনবেন কম শুনবেন, বেশি শুনবেন কম শুনবেন। ফলে ঘটনাটা হবে এখন এরকম, একই জায়গায় দাঁড়ায় আছে কিন্তু পি, পি, একই জায়গায় থেকে সাউন্ড কম বেশ শুনতেছি। এইটা হচ্ছে বিট। আর অবস্থান চেঞ্জ করলে সাউন্ড চেঞ্জ হয়, একই জায়গায় দাঁড়ায় থাকলে সাউন্ডটা সেম থাকে, এটা হচ্ছে স্থির তরঙ্গ। তাহলে আমরা দুই ভাবে ব্যাপারটা বলতে পারি যে কোনটা স্থির তরঙ্গ কোনটা বিট। একই জায়গায় দাঁড়ায় আছি, তারপরেও সাউন্ড চেঞ্জ হচ্ছে, সময় চেঞ্জ হতে থাকলে, সময় তো অটোমেটিক্যালি চেঞ্জ হয়, আপনি একই জায়গায় দাঁড়ায় থেকে আপনি বিভিন্ন ধরনের সাউন্ড শুনবেন, কখনো জোরে কখনো আস্তে, জোরে আস্তে। তার মানে বুঝবেন এটা স্থির তরঙ্গ না, এটা হচ্ছে বিট। আর আপনি একই জায়গায় দাঁড়ায় আছেন, সেম সাউন্ড, সবসময় সেম সাউন্ড শুনতেছেন, অবস্থান চেঞ্জ করলে আপনি সাউন্ডটা কম বেশ শুনতেছেন, তখন হচ্ছে আপনি বুঝবেন এটা স্থির তরঙ্গ। এখন আমরা দেখব, আগে যেরকম আমরা সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু বলতাম, এখন আমরা বলবো হচ্ছে সুস্পন্দ মুহূর্ত। সুস্পন্দ মুহূর্ত, যে যেই মুহূর্তগুলোতে সর্বোচ্চ বিস্তার
ওই মুহূর্তগুলোতে সবচেয়ে বেশি সাউন্ড শোনা যায়, ওই মুহূর্তগুলোকে আমরা সুস্পন্দ মুহূর্ত বলবো। তাহলে সুস্পন্দ মুহূর্তের মধ্যে এ কি হইতে হবে? এ ম্যাক্স হইতে হবে, এবং সেটার ভ্যালু কত হবে? +-2a। এবং এইটা কখন হবে? এইটা হবে যদি কজের ভিতরে যে অ্যাঙ্গেলটা আছে 2π ইন্টু f1 ডিফারেন্স f2 ডিভাইডেড বাই 2 ইন্টু t। কজের ভিতরে অ্যাঙ্গেলটার মান যদি 0, π, 2π, 3π, 4π এগুলো যদি হইতে থাকে, তাহলে যে আমরা জানি cos 0 মানে কত? cos 0 মানে হচ্ছে 1, cos π বা 180 ডিগ্রি মানে কত? -1, cos 2π বা 360 ডিগ্রি হচ্ছে +1, cos 3π মানে হচ্ছে -1। এরকম +-1 যখন হয় তখন বিস্তারটা সর্বোচ্চ হয়। এখন বিস্তার সর্বোচ্চ হওয়ার জন্য আমরা এখন তাহলে টাইমটা বের করবো যে টি গুলো কত আসে। আমরা পাই গুলোকে কাটাকাটি করে ফেলতে পারি, উভয় পাশ থেকে পাই গুলো কাটাকাটি চলে যায়। তাহলে আমরা পাচ্ছি যে ভাই টি ইজ ইকুয়ালস টু 0, 2, 2 ইন্টু f1 ডিফারেন্স f 2 ডিভাইডেড বাই 2 ইন্টু f1 ডিফারেন্স বাই f2 বাই 2, 2 দুগুণে 4, 2 ইন্টু f1 ডিফারেন্স f2, 6 ইন্টু 2 f1 ডিফারেন্স f2, 8 ইন্টু। তাহলে এই মুহূর্তগুলোতে যখন টাইমের ভ্যালু এইটা 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 এইরকম আসবে, তখন আমরা সব থেকে বেশি সাউন্ড শুনতে পাই। ধরেন ব্যাপারটা এরকম, একই জায়গায় পিপ, এটা একটা সাউন্ড। তাহলে এই 0 থেকে এখানে মানে একদম শুরুতে একটা হাই সাউন্ড পিপ, তারপর কমবে, আবার পিপ, বড় একটা সাউন্ড হবে। এই দুইটা সাউন্ড হওয়ার মাঝখানে একটু টাইম লাগবে, তারপর একটা গ্যাপ, তারপর আবার সাউন্ড। এরকম একই জায়গায় একই অবস্থানে দাঁড়িয়ে আপনি সাউন্ড কম বেশ শুনতে পারবেন। আমাকে একজন বলছে যে যে দুইটাকে কাটাকাটি করতেছেন না কেন? কারণ এই যে ভাইয়া ভবিষ্যৎ দেখতে পারি। টি তাহলে কত আসবে? 2n ইন্টু, যখন আপনার মোমেন্ট গুলো এই রকম হবে, অর্থাৎ খেয়াল করে দেখেন এখানে আমরা কি কি পাইছি? 0, 2, 4, 6, 8। তার মানে কি এই জিনিসটার জোড় গুণিতক মোমেন্ট গুলোতে আমরা সর্বোচ্চ সাউন্ড শুনতে পাই। দ্যাটস ওয়াই এগুলো এগুলো হচ্ছে কি আমাদের সুস্পন্দ মুহূর্ত। এবার আসেন নিস্পন্দ মুহূর্তে। একজন আমাকে বলতে ভাইরাল করে দিও। ভাইরাল চাইলেও করতে পারবেন না। ভাইরাল হওয়া, জন্ম, মৃত্যু, বিয়ে, এটা আল্লাহর ইচ্ছা। এটা ছাড়া যতই আপনি চেষ্টা করেন না কখনোই পারবেন না। তাহলে এবার আমাদের কি করা উচিত? এবার আমাদের গুরু দায়িত্ব, নৈতিক দায়িত্ব কি? নৈতিক দায়িত্ব হচ্ছে সুস্পন্দ বিন্দু যেহেতু বের করছি, এবার তাহলে নিস্পন্দ বিন্দু বের করব, তাই না? নিস্পন্দ বিন্দু বের করার জন্য আমার জায়গা লাগবে, আমি জায়গা বানাই নিলাম। তাহলে এবার আসি নিস্পন্দ বিন্দু। নিস্পন্দ বিন্দু তো আর হবে না, নিস্পন্দ মুহূর্ত হবে। নিস্পন্দ মুহূর্ত হবে যখন এ বিস্তার হবে মিনিমাম, অর্থাৎ 0। আর 0 হওয়ার জন্য শর্ত কি? কজের ভিতরে যে অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলটা, অর্থাৎ 2π ইন্টু f1 ডিফারেন্স f2 বাই 2 ইন্টু t, এগুলো হইতে হবে cos 90 ডিগ্রি 0। 90 ডিগ্রি মানে কত? π/2, বা 270 ডিগ্রি মানে কত? 3π/2। এই জায়গাগুলোতে cos 0 শো করে, বা cos এর মানটা 0 আসে। তো পাই দুই পাশ থেকে কি হয়ে যাবে? পাই দুই পাশ থেকে নাই হয়ে যাবে। কি সুন্দর, তাই না? পাই হবে নাই। তাহলে এখান থেকে আমরা যদি শুধু টি কে আলাদা রাখি, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি
বিজোড় গুণিতকগুলো যখন ওই আগের ওই জিনিসটারই বিজোড় গুণিতক মুহূর্তগুলো আসবে তখনই হচ্ছে এটা একজন বলছে আমার এই ডায়লগটা অনেকে কমেন্ট করছে পাই হবে না এটা শুভ ভাইয়ের ডায়লগ শুভ ভাইয়া যা বলে সেটাই ভাইরাল একজন বলছে ভাইয়া ভাইরাল করে দিবে ভাইরাল কি করবে ভাইয়া আগে থেকেই ভাইরাল শুভ ভাইয়া যা বলবে তাই ভাইরাল যে পাই হবে নাই আরেকটা ডায়লগ দিলাম দুই দুই কাটবেন না কাটাকাটি করে কি লাভ জীবন তো আপনাকে এমনি স্থানরা কাটে বাবা কাটে মা কাটে সবাই আপনাকে চারদিক থেকে কাটতেছে খাতায় আর কাটাকাটি করে আপনি কি করবেন তাহলে চলেন আবারও আমাদের জায়গা স্বল্পতা তো জায়গা স্বল্পতা হলে কি জায়গা করে নিতে হবে জীবনটাই এরকম জীবন যুদ্ধে আপনাকে কেউ স্পেস দিবে না নিজের স্পেস নিজেই বানাইতে হবে তাই না? এই যে আমি কত সুন্দর করে স্পেস বানাই নিছি তাহলে আমরা বুঝলাম যে যখন আমাদের টাইম গুলো হচ্ছে বিজোড় গুণিতক আসবে যে 1, 3, 5 এখন অনেকে কোশ্চেন করে ভাইয়া বিজোড় গুণিতক কেন তখন ওকে বোঝানো লাগবে 1, 3, 5, 7 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা 2, 4, 6 ওগুলো হচ্ছে জোড় সংখ্যা এটা আবার অনেকে কোশ্চেন করে ভাইয়া 2, 4, 6 এগুলো জোড় সংখ্যা হলো কিভাবে হুম তো ও আসলে ভাই অন্য লেভেলে চলে গেছে আধ্যাত্মিক লেভেলে ওরে ভাই আমার আমার পক্ষে মানে ওকে বুঝানো এত বড় শিক্ষক আমি হয়ে উঠতে পারিনি তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের সুস্পন্দ মুহূর্ত কোনগুলো নিস্পন্দ মুহূর্ত কোনগুলো এগুলো হচ্ছে সুস্পন্দ মুহূর্ত আর এগুলো হচ্ছে নিস্পন্দ মুহূর্ত জোড় গুণিতকে সুস্পন্দ বিজোড় গুণিতকে নিস্পন্দ এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার ক্লিয়ার না হয়ে থাকলে নো লেখেন আর ক্লিয়ার হয়ে থাকলে ইয়েস লেখেন একজন আমাকে কমেন্ট করছে ভাইয়া মিষ্টি আলু খাবেন মানে ওর বড় হয়ে আসতে মিষ্টি আলুর ব্যবসা করার যে ইচ্ছা এটা বুঝে গেছে একজন বলছে ভাইয়া ম্যাথ পড়ান না কেন ম্যাথ কি পড়ানোর জিনিস নাকি করার জিনিস এটাই তো এখনো বুঝলেন না আচ্ছা ঠিক আছে ওকে ডান তাহলে আমরা নিস্পন্দ মুহূর্ত সুস্পন্দ মুহূর্ত কোনগুলো সেগুলো পেয়ে গেলাম যা পেয়ে গেছি তা শুধু পেলেই হবে না এটা মাথায় রাখতে হবে মাথায় কিভাবে রাখবেন যখন হচ্ছে আপনি বুঝবেন যে আপনি না দেখে এটা লিখতে পারতেছেন সুস্পন্দ তো এখন আমি একটা কাজ করব কাজটা কি জানেন আমি কপি করব এই তো পুরো জিনিসটা নিলাম কপি করলাম পরের স্লাইডে যাব ওকে কানেক্টেড নাই ভালো এবার আমরা একটা কাজ করব কাজটা কি কাজটা হচ্ছে দেখেন আমরা তো পেয়ে গেলাম যে সুস্পন্দ মুহূর্ত কোনগুলো নিস্পন্দ মুহূর্ত কোনগুলো একটা সুস্পন্দ মুহূর্ত মানে কি একটা হাই সাউন্ড শোনা নিস্পন্দ মুহূর্তগুলো মানে হচ্ছে কোনো সাউন্ড না শোনা তো একবার সাউন্ড শুনলেন সাউন্ড শুনলেন না সাউন্ড শুনলেন সাউন্ড শুনলেন না এটাই কি বিট না বিট মানেই হচ্ছে কি ওই যে বুকের মধ্যে কান রাখলে কি হয় ধুক 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 এই যে একটা সাউন্ড তারপর নীরব সাউন্ড তারপর নীরব এইটা মিলিয়ে কি একটা বিট একটা বিট মানে হচ্ছে একটা হাই সাউন্ড তারপর একটা লো সাউন্ড বা নীরবতা এই হাই সাউন্ড এবং নীরবতা দুইটা মিলে হচ্ছে একটা বিট বা স্বরকম্প তৈরি হয় তাহলে আমরা এইটা মাথায় রাখবো একটি বিট ইকুয়ালস টু একটি হাই সাউন্ড প্লাস একটি
লো সাউন্ড, এই দুইটা মিলেই হচ্ছে একটা বিট তৈরি হয়, ধুক ধুক ধুক। তো একটা হাই সাউন্ড তারপর নীরবতা মিলে হচ্ছে একটা বিট তৈরি হয়, ঠিক আছে? ওকে, একটা কথা বলেছিলাম একই কমেন্ট অনেকবার করা যাবে না। আমার কথাটা আপনারা গুরুত্ব দেন নাই অনেকেই। আচ্ছা, তাহলে আমরা চিন্তা করি, আমাদের যদি বলা হয় যে ভাইয়া এই 0 সেকেন্ডে কি হয়েছে, একটা হাই সাউন্ড হয়েছে, তারপর মানে দেখেন 0 1 2 3 4 5 6, তার মানে এখানে কি 0 তে একটা হাই সাউন্ড, 1 এ লো সাউন্ড, 2 তে হাই সাউন্ড, 3 তে লো সাউন্ড, 4 এ হাই সাউন্ড, 5 এ লো সাউন্ড। তাহলে দেখেন আমি এই একটা হাই সাউন্ড থেকে শুরু করে একটা লো সাউন্ড কমপ্লিট হওয়া পর্যন্ত কতটুক টাইম লাগে সেইটা যদি আমি চিন্তা করি, তাহলে আমি বলতে পারবো যে ভাইয়া পরপর দুইটা হাই সাউন্ডের মাঝখানে একটা পূর্ণ বিট সম্পন্ন হয়। কারণ কি, ব্যাপারটা এইরকম চিন্তা করেন, এরকম চিন্তা করলেন, ঠিক আছে? এইটা হচ্ছে হাই সাউন্ড এইচ এস, এইটা হচ্ছে লো সাউন্ড, এটা আবার হাই সাউন্ড, এটা আবার লো সাউন্ড। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি যদি এইখান থেকে আমি একেবারে এইখান থেকে এইটুকু পর্যন্ত নিলাম, একটা হাই সাউন্ড শুরু হওয়া থেকে একটা লো সাউন্ড শেষ হওয়া পর্যন্ত, এইটাকেও আপনি একটা বিট বলতে পারেন, বাট এটা ক্যালকুলেট করা টাফ। তার থেকে ইজি ওয়ে বলতে পারেন কি, তার থেকে ইজি ওয়েতে আপনি বলতে পারেন ভাইয়া আমি পরপর দুইটা হাই সাউন্ডের মাঝখানে ডিস্টেন্স দিব, এই ডিস্টেন্সটা বা এই টাইমটা এই ডিউরেশনটা যা আসবে একটা হাই সাউন্ড থেকে একটা লো সাউন্ড পর্যন্ত এক্স্যাক্টলি ঠিক তাই আসবে। মানে একটা হাই সাউন্ড শুরু হওয়া থেকে শুরু করে একটা লো সাউন্ড শেষ হওয়া পর্যন্ত বা পুরা যেটুকু সময় লাগবে ডিউরেশন লাগবে, এইটা যতটুকু আসবে পরপর দুইটা হাই সাউন্ডের মধ্যবর্তী দূরত্ব বা সময়টা একই পরিমাণ লাগবে। তাহলে এইটুকুকেও আপনি চাইলে একটা বিট বলতে পারেন। তাহলে একটা বিট হইতে আবার, অথবা আপনি যদি এইটা বলেন যে ভাই পরপর দুইটা লো সাউন্ড, এইটার মাঝখানে ডিউরেশন কত, এইটাকেও চাইলে আপনি একটা বিট বলতে পারেন। অলমোস্ট ইয়ার মতো আর কি। ধরেন আপনি যখন তরঙ্গ করতেন, তরঙ্গ দৈর্ঘ্য যখন আপনি মাপতেন, তখন আপনি এভাবে বলতে পারতেন যে ভাইয়া আমরা এরকম করতে পারি, পরপর দুইটা শীর্ষের মধ্যবর্তী দূরত্ব, এটাকেও ল্যামডা বলা যায়, অথবা এইখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত এটাও ল্যামডা বলা যায়। এটা মাপাটা তার থেকে দুইটা শীর্ষ নিয়ে কাজ করা ইজি। ঠিক একই রকম ভাবে আমরাও একই কাজ করছি, দুইটা পরপর হাই সাউন্ডের মাঝখানে দূরত্ব বা ডিউরেশন, এখন তার দূরত্ব বলবো না, এখন ডিউরেশন বলবো। তাহলে দুইটা পরপর হাই সাউন্ডের মাঝখানে যে ডিউরেশন, সেই ডিউরেশনটাই হচ্ছে আমাদের একটা বিট হইতে কতটুকু সময় লাগে, বা পরপর দুইটা লো সাউন্ডের মাঝখানে যে ডিউরেশন কতটুকু সময় লাগছে, এটাই হচ্ছে একটা বিট হওয়ার সময়। আবারও বলি, একটা বিট মানে কি, একটা বিট মানে হচ্ছে একটা হাই সাউন্ড শুনলাম, বিট বলে না সাউন্ডে, গানটার মধ্যে অনেক বেশি বিট দিচ্ছে, মানে কি বিট দেওয়া মানে হচ্ছে একটা ধুম করে একটা শব্দ হবে তারপর নীরবতা, ধুম করে একটা শব্দ হবে নীরবতা। তবলা যখন বাজায় বা গিটার যখন বাজায় তখন কি একটা সাউন্ড হয় তারপর একটা নীরবতা, সাউন্ড হয় নীরবতা। এই যে মিউজিক্যাল এই সাউন্ড নীরবতা, এইটা মিলে হচ্ছে একটা বিট। তো একটা বিট হইতে কতটুক সময় লাগে, সেই সময়টা আমরা পরপর দুইটা হাই সাউন্ডের মাঝখানে দূরত্ব নিতে পারি, বা পরপর দুইটা নীরবতার মধ্যবর্তী দূরত্ব নিতে পারি, বা একটা হাই সাউন্ড শুরু হওয়া থেকে লো সাউন্ড শেষ হওয়া পর্যন্ত এইটুকু ডিউরেশনও নিতে পারি। ইজিয়েস্ট ওয়ে কি, পরপর দুইটা হাই সাউন্ডের মাঝখানে দূরত্ব। তাহলে আমরা যদি একটু দেখি যে পরপর দুইটা হাই সাউন্ডের মাঝখানে দূরত্ব কত, তাহলে আমরা যদি দেখি একটি বিট শোনার সময় টু পরপর দুইটি সুস্পন্দ মুহূর্তের ব্যবধান। তাহলে আপনি এটা কি চিন্তা করতে পারেন, ধরেন একটা সুস্পন্দ মোমেন্ট হচ্ছে 4 ডিভাইডেড বাই 2 ইন্টু f1 ডিফারেন্স f2,
আর ঠিক তার আগেরটা কত, জোড় গুণিতক গুলো ইউজ হয় 2 ইন্টু F1 ডিফারেন্স F2। আমরা পরপর দুইটা নিছি, আমি হচ্ছে এই যে 2 আর 4 এইদের গ্যাপটা নিছি, আপনি চাইলে 6 8 নিতে পারেন, 4 আর 6 নিতে পারেন, মানে পরপর যে কোনো দুইটার মাঝখানে গ্যাপ নিলেই হবে। তো আমি যদি বিয়োগ করি তাহলে কত আসবে, 2 ডিভাইডেড বাই 2 ইন্টু F1 ডিফারেন্স F2, কারণ 4 থেকে 2 গেলে 2 থাকে। এটা অনেকে কোশ্চেন করবে যে ভাই 4 থেকে 2 বিয়োগ গিয়ে 2 কিভাবে হইলো। আপনারা অনেকে অলিম্পিয়াডের স্টুডেন্ট আছেন তো ক্লাসে, এই আর কি। সো আমরা পেলাম এইটুকু, যে আমাদের আলটিমেটলি একটি বিট শোনার সময় হচ্ছে এত। ওকে, তাহলে আমরা একটা পুরো জিনিস এটাকেও কি বুঝতে পারলাম যে একটা বিট শুনতে কতটুকু সময় লাগে, একটা হাই সাউন্ড একটা লো সাউন্ড, এই পুরোটুকু শুনতে কতটুকু সময় ব্যবহান লিখছি না, ব্যবহান লিখে আমি আসলে ব্যবধানই লিখতাম, আমি আসলে আপনাদের কনসেন্ট্রেশন চেক করার জন্য লিখছি যে আপনারা কি আদৌ এই লেখাগুলো ঠিক মতো লিখতেছেন কিনা, মনোযোগ আছে কিনা আপনাদের। ঠিক আছে, বুঝতে পারছি। এই যে বলছে সে যদি আপনি সবার আগে বলছে বুঝতে পারছি। ওকে, ডান ডান। বৃষ্টির কারণে আপনাদের কমেন্টও হচ্ছে যে ওই ঝড় বাতাসে আটকে গেছে। তাহলে এবার আসেন আমরা এইটা বলতে পারি কিনা, 1 ডিভাইডেড বাই F1 ডিফারেন্স F2 সেকেন্ড এ বিট হয় একটি, তাই না? এইটা বলতে পারি, কারণ কি আমরা এখানে কি লিখছিলাম, একটি বিট শোনার সময় সেটা আমরা বের করছি, মানে একটা বিট হইতে কতটুকু সময় লাগে সেটা বের করছি। বা আমি বলতে পারি কি এই সময়ে বিট হয় একটা, এই একটা বিট শুনতে যদি এত সেকেন্ড টাইম লাগে তাহলে এত সেকেন্ড সময়ে বিট শোনা যায় একটা, একই কথাকে ঘুরায় লিখলাম। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন বলি 1 সেকেন্ডে বিট হয় 1 ডিভাইডেড বাই F1 ডিফারেন্স F2 এত টি, যা কিনা কার সমান, যা কিনা হচ্ছে F1 ডিফারেন্স F2 এত টি এর সমান। তো এই যে একটা জিনিস, এইটাকে বলা হয় হচ্ছে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা, প্রতি সেকেন্ডে বিট সংখ্যা, এইটাকে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি, এবং সেই এন এর মান আসলো, আসলে F1 ডিফারেন্স F2। প্রতি সেকেন্ডে বিট সংখ্যা কত এটাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করে থাকি, এইটার মান আসলো আমাদের F1 ডিফারেন্স F2। ঠিক আছে, এইটুকু কি আমরা ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? ভাই গত স্লাইডে 2 দিয়ে ভাগ দিছেন না, গত স্লাইড কই, গত স্লাইড কই, 2 দিয়ে ভাগ দিছি, এই যে 2 কে 2 ভাগ দিছি, ভাগ বলতে পারেন কাটাকাটি বলতে পারেন, যাই বলেন না কেন। এটা যদি আপনাদের কোশ্চেন থাকে যে ভাই এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসলো, তাহলে ভাই বলবো আপনি অলিম্পিয়াড লেভেল ক্রস করে চলে গেছেন, আধ্যাত্মিক লেভেলে চলে আসছেন। ঠিক আছে, তাহলে আমাদের প্রতি সেকেন্ডে বিট সংখ্যা এটা আমরা পেয়ে গেলাম। দেখেন মানুষের জীবনটাই এরকম, আমি কিন্তু একটা স্ট্রেট একটা বক্স রাখছি, কিন্তু দেখেন আমার লেখাগুলো কি এরকম আছে, এইভাবে যাচ্ছে, কখনো কখনো আবার এইভাবে যায়। এটা হচ্ছে মানুষের জীবন, কখনো উন্নতি হয় কখনো অবনতি হয়। আজকে ভিজে টিজে আসছি, আজকে কি অবনতির দিকে, কালকে হয়তো ভালো খাওয়া দাওয়া করে আসবো, বা একটু পরেই খাবো আর কি, ইনশাল্লাহ ক্লাস শেষ হওয়ার পরেই খাওয়া থাকবে, তখন আবার উন্নতির দিকে, এটাই জীবন। হ্যাঁ, তাহলে আমরা প্রতি সেকেন্ডে বিট সংখ্যা কত সেটা বের করে ফেললাম। ঠিক আছে, নিচে একটা 2 বেশি লিখছেন, একজন বলছে নিচে একটা 2 বেশি লিখছেন, কই নিচে একটা 2 বেশি লিখছি, আমি কোথায় বেশি লিখছি, যে 2 2 কাটাকাটি চলে গেছে, নিচে কোনো 2 বেশি লেখা হয়নি। ঠিক আছে, নিচে সবকিছু ঠিক লেখা আছে। তাহলে আমরা এইটুকু পর্যন্ত করে ফেললাম। ওকে, ওকে, তাহলে এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত যা যা বলছে এটা এখানে বলা আছে, যে এই যে সাউন্ড ওয়েভ 1 সাউন্ড ওয়েভ 2 দুইটা একসাথে আসতেছে, কোনো কোনো জায়গায় সাউন্ড অনেক বেশি শোনা যাচ্ছে, কখনো আবার সাউন্ড কম শোনা যাচ্ছে, মানে একই লোক একই জায়গায় দাঁড়ায় থেকে শুনতেছে, তার কানে সাউন্ডটা বেশি কম বেশি কম বেশি কম এরকম সাউন্ড লাগতেছে। তাহলে এই জায়গায় হচ্ছে নিস্পন্দ সাউন্ড বা নিস্পন্দ মোমেন্ট, এটা হচ্ছে সুস্পন্দ মোমেন্ট।
তারপর হচ্ছে বিটের গাণিতিক বিশ্লেষণ, এগুলো তো আমরা দেখলাম, এগুলো দেখলাম। আচ্ছা, এবার তাহলে আমরা এখান থেকে আমরা কিছু কাহিনী দেখব। সেটা হচ্ছে, দেখেন, আমাকে বলছে কি প্রতি সেকেন্ডে বিট সংখ্যা, এটা বলে দিছে আমাকে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা, এটা আমাকে বলে দিছে n ইকুয়ালস টু f1 ডিফারেন্স f2, সেটা আমি বের করছি। এখন এইটাকে কাজে লাগাতে হবে। ধরেন আপনার সামনে দুইটা সুরশলাকা দিয়ে দিল, সুরশলাকা বা টিউনিং ফর্ক। একটার ফ্রিকোয়েন্সি হচ্ছে f1 আর একটার ফ্রিকোয়েন্সি f2। এগুলা কি? এগুলো হচ্ছে সুরশলাকা, এগুলো হচ্ছে সুরশলাকা, বা ইংলিশে যদি বলেন টিউনিং ফর্ক। ওকে, তাহলে সুরশলাকা বা টিউনিং ফর্ক এগুলা কেন এত স্পেশাল, কেন ফিজিক্সে এত এগুলা ব্যবহার করা হয়? আমার খুব পছন্দের একটা স্টুডেন্টকে পেয়েছি আমি। তো আমার টিউনিং ফর্ক বা সুরশলাকা এই জিনিসটা কেন এত স্পেশাল? এই জিনিসটা এই কারণে স্পেশাল যে আমরা এইটা দিয়ে যখন সাউন্ড তৈরি করব, সেই সাউন্ডটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির হবে। ধরেন আমি যদি আমার গলা দিয়ে সাউন্ড তৈরি করি, এইটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির হয় না। আমি যখন মানে আপনারা যখন ওই যে দেখেন যে মিউজিক যখন শেখানো হয় বাচ্চাদেরকে, এরকম শেখানো হয় না, সা রে গা মা পা ধা নিসা। তো সা যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের একটা ফ্রিকোয়েন্সি থাকে সম্ভবত 256 হার্জ। তারপর রে, তখন আরেকটা ফ্রিকোয়েন্সি থাকে সম্ভবত 268 হার্জ, আমি ভুলে গেছি। সা রে গা মা প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আছে। তো আল্লাহ পাক মানুষকে এত মানে অসাধারণ ভাবে তৈরি করছে, আমরা একই গলা দিয়ে বিভিন্ন টাইপের ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারি, প্রতিটা শব্দের মধ্যে আলাদা ফ্রিকোয়েন্সি আছে। কিন্তু এই সুস্বরাকার স্পেশালিটি হচ্ছে ওকে যদি আমি কম্পিত করি, ও কম্পিত করলে অলওয়েজ একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি তৈরি হয়। ওরা যদি আমি বেশি ফ্রিকোয়েন্সিতে তৈরি করি তাহলে বিস্তারটা বড় হবে। আমি যদি বেশি জোরে বাড়ি মারি তাহলে বড় বিস্তারে কাঁপবে। কম জোরে বাড়ি মারলে, আস্তে বাড়ি মারলে বিস্তারটা অল্প হবে, শক্তিটা কম হবে, বাট ফ্রিকোয়েন্সি অলওয়েজ সেম থাকবে। টিউনিং ফর্ক গুলার স্পেশালিটি হচ্ছে এটাই। টিউনিং ফর্কের গায়ে লেখা থাকে এই টিউনিং ফর্কটা 250 হার্জের, মানে এটা দিয়ে শব্দ তৈরি করলে অলওয়েজ 250 হার্জের শব্দ আপনি পাবেন। এখন আপনি ধরেন দুইটা টিউনিং ফর্কে একত্রে বাজালেন, আপনাকে দেওয়া হইলো কি, আপনাকে বলে দিল এরকম একটা সিনারিও, আপনাকে এরকম একটা সিনারিও বলে দিল, দুটি সুরশলাকা দুটি সুরশলাকার একত্রে কম্পিত করলে প্রতি সেকেন্ডে 7টি বিট তৈরি হয়। একটির কম্পাঙ্ক 400 হার্জ হলে অপরটির কম্পাঙ্ক কত? এই হচ্ছে আপনার কোশ্চেন, ঠিক আছে? সো দুটি সুরশলাকা একত্রে কম্পিত করলে প্রতি সেকেন্ডে 7টা বিট তৈরি হয়। একটার কম্পাঙ্ক 400 হার্জ হইলে অপরটা কত? তাহলে আমরা সলিউশনে আসি। ধরেন আমরা তো জানি প্রতি সেকেন্ড, আমরা ধরেন এখানে দেওয়া আছে আমাদেরকে, ধরেন f1 কত, 400 হার্জ, n কত, n হচ্ছে 7। কোশ্চেন কি, f2 ইকুয়ালস টু হোয়াট, এই তো। আচ্ছা, এখন দেখেন আমার f2 কত হইতে পারে। f1 আর f2 দুইটার ডিফারেন্স, f1 আর f2 এই দুইটার পার্থক্য হচ্ছে 7। তাহলে f2 কত হইতে পারে? হয় f1 থেকে 7 পরিমাণ বা n পরিমাণ বড় হইতে পারে, এইটা একটা পসিবিলিটি আছে, অথবা এই f2টা হইতে পারে f1 থেকে 7 পরিমাণ কম।
আমি যদি মানগুলো বসাই 400 প্লাস 7 হইতে পারে 407 হার্জ, অথবা 400 মাইনাস 7 তাহলে হইতে পারে কত? 400 মাইনাস 7 হইতে পারে 393 হার্জ। এই দুইটাই হচ্ছে আমাদের উত্তর, দুইটাই পসিবল। তাহলে আমরা যখন এইটা চিন্তা করব, আমাকে যদি কোশ্চেন স্পেসিফিক্যালি কিছু না বলে, তাহলে একটা 400 হার্জ, অপরটা যদি 407 হার্জ হয়, দুইটা একসাথে কাঁপে, তাও কি 400 আর 407 দুইটার পার্থক্য কত? 7 হার্জ। তাহলে দুইটার পার্থক্য 7, তাহলে প্রতি সেকেন্ডে 7টা বিট তৈরি হবে। একটা 400, একটা যদি 393 নিই, তাও তো পার্থক্য 7। পার্থক্যটা কত সেটার উপর নির্ভর করে, কোনটা বেশি কম সেটার উপর নির্ভর করে না। তখন আমাদের 7টা বিট পাওয়া যাবে। তাহলে 7টা বিট পাওয়া মানে দুইটাই অ্যান্সার হইতে পারে। এইবার আপনাকে ধরেন এই কোশ্চেনটাই একটু অ্যাড করে দিল। আপনাকে এই কোশ্চেনটাই একটু অ্যাড করে দিল কিভাবে? আপনাকে যেটা বলল যে ভাইয়া ওকে, আপনাকে এখানে কিছু লাইন অ্যাড করে দিল। অ্যাড করে দিল কি? যদি যদি 400 হার্জ এর সুরশলাকা মানে রশ্মি না দীর্ঘি তা যদি আমি ভুলে গেছি, ধরলাম দন্তস্ব, যা আমি যা ধরবো সেটাই বানান, বাংলা একাডেমির মতো। যদি 400 হার্জের সুরশলাকার মধ্যে বা 400 শলাকার সাথে মোম যুক্ত করা হয়, তবে বিট সংখ্যা বেড়ে যায়। এই একটা ক্লু আপনাকে এক্সক্লুসিভলি দেওয়া। তাহলে আমাদের এবার কোশ্চেনটাকে খুব ভালো করে অবজার্ভ করতে হবে। দুটি সুশলাকা একত্রে কাঁপালে প্রতি সেকেন্ডে 7টা বিট তৈরি হয়। প্রতি সেকেন্ডে 7টা বিট তৈরি হয়। একটার কম্পাঙ্ক 400 হার্জ, F1 দিয়ে দিল। অপরটির কম্পাঙ্ক কত? দ্যাট মিনস F2 ইজ ইকুয়ালস টু হোয়াট? একটা শর্ত দিয়ে দিছে। শর্তটা কি? যদি যদি আপনি 400 হার্জের যে ফ্রিকোয়েন্সির যে সুরশলাকাটা, এইটার মধ্যে যদি আপনি মোম যুক্ত করেন, কি যুক্ত করছেন? মোম যুক্ত করছেন, ফলে বিট সংখ্যা কি হয়ে গেছে? বেড়ে গেছে। তাহলে আপনার কম্পাঙ্কটা কত? এখন আপনি জানেন যে ভাইয়া F2 কত হইতে পারে? 400 প্লাস মাইনাস 7। তার মানে আপনার অপশন ছিল দুইটা, হয় 407 অথবা 393 হার্জ। এখন এই দুইটার মধ্যে কোনটা হবে কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো এটা একটু চিন্তা করেন। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, সবাই খুব খুব মনোযোগ দিয়ে এটা ধরার চেষ্টা করবেন। এইটা হচ্ছে 400 হার্জ, ঠিক আছে? এটা কি ছিল? F1, তাই না? F1 ইকুয়ালস টু 400 হার্জ। আচ্ছা, এই টেকনিকটা খুবই স্পেশাল। যে বা যারা এখন এই জিনিসটা বুঝে যাবেন, তার কাছে বিট পানি ভাত হয়ে যাবে। আর যারা এটা এখন কেয়ারফুলি দেখবেন না, তাদের জন্য বিট অলওয়েজ ভয়ঙ্কর রয়ে যাবে। আচ্ছা, একটু খেয়াল করেন তো ভাইয়া, আপনি এইভাবে চিন্তা করেন যে আমার F1 যেটা হচ্ছে অ্যাকচুয়াল সুরশলাকাটা, ওইটা তো আমার আছেই 400 হার্জ। অপরটা 407 হইতে পারে, 393 হইতে পারে, দুইটাই হইতে পারে।
কারণ কি এইখানেও গ্যাপটা কত, এখানেও গ্যাপটা হচ্ছে 7, আবার এখানেও গ্যাপটা কত 7, 400 407 গ্যাপ 7, বা 400 393 গ্যাপটা 7। এখন আমি কি করতেছি, আমি মোম যুক্ত করতেছি কোনটার সাথে, 400 হার্টজের সাথে। 400 হার্টজের সাথে ভাইয়া যদি মোম যুক্ত করি, তাহলে ওই 400 হার্টজের সুশলাকাটা এটা কি ভারী হয়ে যাবে। আমার গায়ে যদি মোম যুক্ত করা হয়, আমার গায়ে যদি অনেকটুকু মোম লাগাই দেওয়া হয়, তাহলে আমার কি ওজন একটু হলেও তো বাড়বে। সুশলাকা তো অনেক ছোট জিনিস, ওইটার গায়ে মোম যুক্ত করলে ওইটার কি ওজনটা বেড়ে যাবে, ভারী হয়ে যাবে। একটা জিনিস যখন ভারী হয়ে যাবে, তখন তার জন্য কি কাঁপা সহজ নাকি কঠিন? একটা বস্তু যখন ভারী হয়ে যাবে, তখন তার জন্য কাঁপা কি সহজ নাকি কঠিন? তার জন্য কাঁপা কঠিন, কারণ ভারী হয়ে গেলে তো বস্তু কাঁপতে পারবে না, তার কম্পনটা তখন কমে যাবে। তাহলে যেহেতু আমি 400 হার্টজের মধ্যে মোম যুক্ত করছি, ও ভারী হয়ে গেছে, তার মানে ওর ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। তাহলে ফ্রিকোয়েন্সিটা কমে এটা একটু পর কোন জায়গায় আসবে, এটা একটু পর এইরকম জায়গায় চলে আসবে, এটা F1 প্রাইম হবে। এখন আপনি একটু চিন্তা করেন তো, আপনার অ্যান্সার কোনটা হইতে পারে? আমি এটাকে অন্য কালার দিয়ে দেখাই, ধরলাম গোলাপি কালার দিয়ে দেখাইলাম। আমি সবসময় লাস্ট অপশন হিসেবে গোলাপি কালারটা রাখি। আপনার এই F1 এর মধ্যে মোম যুক্ত করলেন, সে ভারী হয়ে গেল, ভারী হইলে কাঁপা কষ্ট, তার কম্পাঙ্ক তার মানে কমে যাবে, তাহলে 400 থেকে কমে নিচে আসতো, হয়তো 399 398 কিছু একটা হবে। এখন আপনার অপরটা কত সেটা জানা দরকার। আপনার অ্যান্সারটা যদি আপনি 393 চিন্তা করেন, তাহলে দেখেন আগে 400 393 গ্যাপ ছিল 7, এখন 393 393 আছে, 400টা ধরেন কমে, ধরলেন যে 395 300 ধরেন হচ্ছে 98 হয়ে গেল। তাহলে আগে ছিল গ্যাপ 7, 398 393, এখন গ্যাপ হবে 5, তার মানে দুইটার পার্থক্য কমে যাবে। তাহলে কি বিট সংখ্যা কমে যাবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, F2 393 হার্টজ হলে বিট সংখ্যা কমে যেত। আর আপনি যদি অ্যান্সারটাকে 407 হার্টজ চিন্তা করেন, যে 407 393 দুইটাই তো হইতে পারে, যদি 407 হইতো তাহলে কি আগে 407 400 গ্যাপ ছিল 7, এখন গ্যাপটা কি হয়ে যাবে আগের থেকে, ধরেন 407 থেকে 398 গ্যাপটা হয়ে যাবে এখন 9। তার মানে F2 407 হার্টজ হলে বিট সংখ্যা বেড়ে যাবে। এখন আমাকে দেখতে হবে কোশ্চেনে কি বলছে, বিট সংখ্যা কি কমে গেছে নাকি বেড়ে গেছে। অ্যান্সার হচ্ছে বিট সংখ্যা, খেয়াল করে দেখেন এই যে বেড়ে গেছে। অতএব অতএব F2 ইজ ইকুয়ালস টু 407 হার্টজ। দুইটা হওয়া পসিবল ছিল, দুইটার মধ্যে স্পেসিফিক্যালি কোনটা হবে আমরা বের করে নিয়ে আসলাম, যে 393 হবে না, শুধু 407, সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে আপনারা কিভাবে লিখবেন, সলিউশনটা হবে এরকম, যে ফার্স্টে F2 ইজ ইকুয়ালস টু F1 প্লাস মাইনাস n, দুইটা মান বের হবে, তারপর আপনি এই চিত্রটা আঁকবেন, উপরেরটার জন্য এভাবে লিখবেন, নিচেরটা এরকম লিখবেন, চিত্র আঁকার পর এখান থেকে লিখবেন যেহেতু আমার বিট সংখ্যা বেড়ে গেছে, তার মানে উপরের কেসটা সত্য, অর্থাৎ অ্যান্সারটা হবে হচ্ছে 407 হার্টজ। ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? যদি এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে, তাহলে ভাইয়াকে একটু কমেন্ট করে জানাবেন যে ভাইয়া ক্লিয়ার। এটা কি বুয়েটে আসার মতো ম্যাথ কিনা? হ্যাঁ, এটা বুয়েটে আসার মতো ম্যাথ। ওকে, সো আজকে কিন্তু খুবই স্পেশাল অঙ্ক পড়ানো হচ্ছে, এগুলো এগুলো পরীক্ষায় আসার মতো, বোর্ডে আসবে, কলেজে আসবে, বুয়েটে আসবে, সব জায়গায় আসার মতো। তো একটু আজকে আপনারা স্ক্রিনশট নিয়ে শেয়ার করে জানাবেন যে আপনারা এই জিনিসপাতিগুলো ক্লিয়ারলি ধরতে পারছেন কিনা। ওকে, আচ্ছা, তাহলে আমাদের গত ক্লাসে আমরা কত নাম্বার ম্যাথ পর্যন্ত করছিলাম, কারো কি মনে আছে? আমি ভুলে গেছি।
আপনাদের মনে থাকলে একটু কমেন্ট করেন। সম্ভবত 15 পর্যন্ত করছিলাম, তাহলে 16 থেকে শুরু হবে আজকে। পূর্ণ পর্যন্ত করছিলাম, তাহলে 16 হইল 17 হবে। ওকে, এবার আমরা 18 নাম্বারটা দেখব। 19 নাম্বার করে আমরা ক্লাস শেষ করে দিব। তো এখনো সেম জিনিস করব আমি। তাহলে এবার দেখেন, আমি বলতেছি দুটি সুশলাকা একত্রে কম্পিত করলে প্রতি সেকেন্ডে 60টি বিট তৈরি হয়। একটির কম্পাঙ্ক 400 হার্জ হলে অপরটির কম্পাঙ্ক কত? তাহলে এবার আমি বলবো অপর সুরশলাকাতে ঘর্ষণ করা হলে অপর সুশলাকাটি বিট সংখ্যা হ্রাস পায়। তাহলে শুরুতে এইটুকু বললেই হবে। আমাদের প্রশ্নটা কি? আমাদের প্রশ্নটা দেখেন আগের মতোই, দুটি সুশলাকা একত্রে কম্পিত করলে প্রতি সেকেন্ডে 7টা করে বিট হইতো। সো এটা 17 হবে। আচ্ছা, আমি কি 17 দিই নাই? দিছি তো। P16, P17, P18। তাহলে দুটি সুশলাকা একত্রে কম্পিত করলে প্রতি সেকেন্ডে 7টা বিট তৈরি হয়। একটির কম্পাঙ্ক 400 হার্জ হলে অপরটির কম্পাঙ্ক কত? তো এখনো দুইটা অপশন থাকবে, 393, 407, কোনটা হবে? এবার ক্লুটা কি? অপর সুশলাকাটা ঘষা হলে মানে ওইটাকে ধরেন কোন একটা কিছুর সাথে এরকম ঘষছে, তাহলে ওইটা থেকে কি কিছু অনুপরমাণু পড়ে যাবে। আপনি যে একটা লোহার জিনিসকে এরকম দেয়ালের সাথে ফ্রিকশন করেন বা কোনো একটা লোহার সাথে ফ্রিকশন করেন, তাহলে কি ওইটা থেকে কিছু অংশ ঘষার কারণে খুলে পড়ে যাবে। ফলে ওইটার ওজন একটু কমে যাবে, ওইটা হালকা হবে। তার মানে কি? হালকা হইলে ওইটা ভালো দ্রুত কাঁপতে পারবে, ওইটার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। তো এই কথাটা একটু মাথায় রাখবেন। মোম যুক্ত করা হলে এফ কমে যায়। ঘষা হলে এফ বা কম্পাঙ্ক বেড়ে যায়। এটা ইম্পর্টেন্ট জিনিস, এটা অবশ্যই মাথায় রাখবেন। তাহলে আমরা আবারও আগের মতো দেখব যে ভাইয়া F2 হইতে পারে কি F1 প্লাস মাইনাস n। তাহলে আমাদের সলিউশন কত হইতে পারে? 400 প্লাস মাইনাস 7, তার মানে হইতে পারে 407 অর 393 হার্জ, তাই তো? এবার আমরা সেই আগের কাজটা করব যে ভাইয়া আমার হইতে পারে অপশন কি, এইটা একটা অপশন, এইটা একটা অপশন, এখানে একটা, এখানে একটা। আবারও আগের মতো কাজ করব যে ভাইয়া F1 হচ্ছে 400 হার্জ, F2 হইতে পারে কত? F2 হইতে পারে হচ্ছে আমার 407, অথবা F2 হইতে পারে আমার 393 হার্জ, এই তো। এখন আপনি খেয়াল করে দেখেন,
আপনি এই দুইটার যেটাই ধরেন না কেন, শুরুতে গ্যাপগুলো পার্থক্যগুলো কত করে ছিল? 7 করে। এবার আপনি এই যে বললেন যে ভাইয়া ঘষা হলো, কাকে ঘষা হয়েছে? অপর সুশলাকা। অপর সুশলাকা মানে কি? এটার কম্পাঙ্ক কত? F2। মানে এবার একটু আগে আপনি মোম যুক্ত করছিলেন কার মধ্যে? ওই প্রথমটার মধ্যে, অর্থাৎ F1 এর সাথে মোম যুক্ত করে F1টার ফ্রিকোয়েন্সি বাড়ছে কমছে কিছু একটা হয়েছে। কিন্তু এবার আপনি কাজ করতেছেন কার উপর? এবার আপনি কাজ করতেছেন অপর সুশলাকারের উপর। তার মানে এবার হচ্ছে F2 তে চেঞ্জটা আসবে। তাহলে F2 তে যদি ঘষা হয় তাহলে F2 এর কি ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। তাহলে আপনি চিন্তা করেন, ধরলাম F2 যদি 393 হয়, তাহলে এখন কি ওইটার মধ্যে ঘষা হইলে এই F2 টা কি আগের থেকে বেড়ে যাবে? F2 টা বেড়ে এটা F2 প্রাইম আসবে। তাহলে গ্যাপটা এখন কি হয়ে যাবে? আগের তুলনায় কমে যাবে। যদি আমি অ্যান্সারটা 393 ধরি, তাহলে গ্যাপটা আগের থেকে কমে গেছে, তার মানে কি বিট সংখ্যা কমে যাবে। তাহলে এই ক্ষেত্রে F2 ইকুয়ালস টু 393 হার্টজ হলে বিট কমে যাবে। বিট কমে যাবে। ওকে। আর আমরা অপর জিনিস যদি দেখি যে ভাইয়া আমার যদি F2 টা 407 হার্জ হয়ে থাকে, F2 টা যদি 407 হার্জ হয়ে থাকে, তাহলে আমি যদি ওটার মধ্যে ফ্রিকশন করি, তাহলে এখন সেটা কি হয়ে যাবে? ওইটা ঘষার কারণে হালকা হয়ে তার ফ্রিকোয়েন্সি আরো বেড়ে যাবে। তাহলে আমরা তখন বলতে পারবো এখানে যে এই জায়গায় আমরা বলতে পারবো F2 407 হার্জ হলে তখন দেখেন গ্যাপটা কি আগের তুলনায় বেড়ে গেছে। তখন আসলে কি হবে? বিট সংখ্যা বেড়ে যাবে। তাহলে আমাদের প্রশ্নে কি বলা আছে? আমাদের প্রশ্নে যেটা বলা আছে সেটা হচ্ছে বিট সংখ্যা হ্রাস পায়। বিট সংখ্যা হচ্ছে হ্রাস পায়। ওকে। তাহলে পুরা জিনিসটা আমরা এখান থেকে সামারি কি বলতে পারি? আমাদের অ্যান্সার হবে কোনটার সাথে মিলছে? এখানে বলছে বিট কমে যায়, এখানে বলছে হ্রাস পায়। মিলে গেছে কার সাথে? 393 এর সাথে। তাহলে অ্যান্সারটা কত হওয়া উচিত? 393। পুরা অঙ্কটা তাহলে ভাইয়া আরেকবার বলি যে আমার F1 তো 400, F2 407 বা 393 দুইটা হওয়া পসিবল। এখন এই দুইটার মধ্যে কোনটা হবে? আমরা কিভাবে করলাম? আমরা মোম যুক্ত করছিলাম আগের বার, এবার হচ্ছে ঘষছি। মোম যুক্ত করলে ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, সরি মোম যুক্ত করলে ভারী হয়, ফলে ফ্রিকোয়েন্সিটা কমে যেত। এখন আমরা যেহেতু মোম যুক্ত করি না, বরং এটাকে ঘষা হয়েছে, তাহলে যাকে ঘষা হয়েছে সে হালকা হবে, তার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। কিন্তু এখন কিন্তু F1 কে ঘষা হয়নি, F2 কে ঘষা হয়েছে। তাহলে যদি F2 কে আমি 393 ধরে নিতাম, ঘষার কারণে তার ফ্রিকোয়েন্সি বেড়ে যেত। তাহলে 393 থেকে বেড়ে ধরেন 395, ফলে গ্যাপটা আগে 7 ছিল এখন 5 হবে। তাহলে বিট সংখ্যা 7 থেকে কমে 5 হয়ে যেত। ওইটা কি বলছে? ওইটাই বলছে যে বিট সংখ্যা হ্রাস পায়, তাহলে অ্যান্সার 393 হবে। কিন্তু যদি কেউ 407 ধরতো, তাহলে আগে গ্যাপ ছিল 7, এখন এটাতে বিট ঘষার ফলে এটা ফ্রিকোয়েন্সি আরো বেড়ে গেছে, তাহলে গ্যাপটা 7-এর পরিবর্তে আরো বেশি 9, 10 এরকম কিছু একটা হয়েছে, বিট সংখ্যা বেড়ে যেত। তাহলে বিট সংখ্যা তো বাড়ে নাই, বিট সংখ্যা কমে গেছে, ম্যাচ করছে। তার মানে আমরা বলতে পারি অতএব F2 সেটা আসলে কত ছিল? 393 হার্জ। এইভাবে হচ্ছে আপনি তাহলে পুরো সিস্টেমটাকে চিন্তা করতে পারেন। ওকে। তাহলে এইটুকু পর্যন্ত যারা যারা বুঝতে পারছেন তারা একটু কমেন্ট করে জানান। ওকে, এটার একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন, এটা খুবই ফেমাস অঙ্ক। বুয়েটে, কলেজে, আপনার বোর্ড পরীক্ষায় কখনো কখনো এই অঙ্ক আসবেই, তিনটা যে কোনো একটাতে। তখন এই স্ক্রিনশটটা নিয়ে আপনি আবার বললেন বা পোস্ট দিতে পারেন যে ভাইয়া এই অঙ্কটা তখন বুঝছিলাম এবং এটাই হুবহু সেম পরীক্ষায় চলে আসছে। আসতে পারে, খুব ভালো চান্স আছে। তাহলে আমাদের এইটা এবং আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, এটা করে আমরা ক্লাস শেষ করে দিব। এটা হচ্ছে 20, আমরা কত নাম্বার করলাম? 18, সরি তাহলে 19 হবে। এবারও সেম কাজ করব।
পুরো সেম আগের মতোই প্রশ্ন, পার্থক্যটা হচ্ছে লাস্টের কন্ডিশনে। এইটা বুয়েট ভর্তি পরীক্ষায় আসা ম্যাথ, এইটা বুয়েটে আসা ম্যাথ। তো দুইটা সুশলাকা একত্রে কাঁপতেছে, 7টা বিট তৈরি হয়েছে, একটির কম্পাঙ্ক এত হলে অপরটির কম্পাঙ্ক কত? যদি 400 হার্জে সুশলাকার সাথে মোম যুক্ত করা হয় তবে বিট সংখ্যা অপরিবর্তিত থাকে। এই হচ্ছে সিস্টেম। তো আমাকে কোশ্চেন করতে কি, আমাকে কোশ্চেন করতে হচ্ছে যে অপসুশলাকাটা তার ফ্রিকোয়েন্সি কত। তাহলে আমরা সলিউশনে যাই। F2 হইতে পারে কত? F1 প্লাস মাইনাস n, তার মানে ওই যে 400 প্লাস মাইনাস 7, 393, 407 হার্জ, দুইটা পসিবিলিটি ছিল। আচ্ছা, তো এখন আমরা যেটা করলাম মোম যুক্ত করছি, তাই তো? এখন আপনি খেয়াল করেন, এবার আর আমার হাতে অত সময় নেই, আমি একটু বাংলা নিয়মেই যাই। এটা ছিল F1, এটা হচ্ছে 400 হার্জ। এইটা ধরেন আপনার F2, এটা হচ্ছে আপনার 407 হার্জ। এইটাও হইতে পারে F2, এটা 393 হার্জ। এখন আপনি চিন্তা করেন, আপনার শুরুতে এই গ্যাপটাও 7 ছিল, এই গ্যাপটাও 7 ছিল। এখন আপনি কাজ করতেছেন কিসের উপর? আপনি কাজ করতেছেন হচ্ছে এই যে F1 এর উপর, এই যে 400 হার্জ মানে F1 এর উপর আপনি কাজটা করবেন। এখন আপনার F1 এর উপর মোম যুক্ত করছেন, তাহলে কি ও ভারী হয়ে যাবে? ভারী হলে কি ওর কম্পাঙ্ক কমে যাবে। তাহলে ওর কম্পাঙ্ক যদি কমে যায়, তাহলে ওর সাথে ওর 407 হার্জ হোক বা 393 হার্জ হোক, ওর সাথে পার্থক্য তো তৈরি হবে। আগের মতো 7 তো থাকবে না, অন্য কিছু হবে। তাহলে তো বিট সংখ্যা হয় বেড়ে যাওয়া বা কমে যাওয়া কিছু একটা হইতো, কিন্তু বলছে কি বিট সংখ্যা আনচেঞ্জড বা অপরিবর্তিত থাকে। তাহলে আনচেঞ্জ বা অপরিবর্তিত থাকে, এটা কিভাবে পসিবল? খেয়াল করেন তো ভাইয়া, F2 যদি আপনার 393 হার্জ হয়, তাহলে ঘটনাটা কি? ধরেন আপনার যদি মোম যুক্ত করা হয়েছে, তাই তো? আচ্ছা, 393 আমি ধরেন 400 থেকে শুরু করি, 407 হার্জ। F2 যদি 407 হার্জ হয়, বিট সংখ্যা শুধু বাড়া পসিবল বা বৃদ্ধি পাওয়া পসিবল, কখনো কমবে না। কারণ কি? আপনি যখন এইটার মধ্যে মোম যুক্ত করবেন, তখন কি যত মোম যুক্ত করবেন ওটার ফ্রিকোয়েন্সি তত কমবে। ফলে কি হবে, আপনি যদি F2 কে 407 ধরেন, তখন কি হবে? প্রথমে আপনি একটু মোম যুক্ত করছেন, বিট সংখ্যা একটু বাড়লো, আরেকটু মোম যুক্ত করছেন, বিট সংখ্যা আরেকটু বাড়বে, আরেকটু মোম যুক্ত করছেন, বিট সংখ্যা আরো বাড়বে। যত আপনি যুক্ত করতে থাকবেন বিট সংখ্যা বাড়তেই থাকবে, কখনোই এটা কমবে না। তাহলে 407 অ্যান্সার হওয়া পসিবল না, তাহলে এইটা অ্যান্সার হওয়া পসিবল না। এবার আমরা চিন্তা করি যে 393 অ্যান্সার হওয়া পসিবল কিনা। F2 393 হার্জ হলে, ঠিক আছে, বিট সংখ্যা প্রথমে কমবে, পরে বাড়বে। অতএব পুনরায়
7টি বিট হওয়া সম্ভব। কিভাবে? খেয়াল করেন, আপনার আগে ছিল f1 ইকুয়ালস টু 400 হার্জ, আর ধরেন আপনার f2 ইজ ইকুয়ালস টু 393 হার্জ। এখন আপনি করলেন কি, এই রকম করলেন যে f1 এর মধ্যে মোম লাগাইলেন, তাহলে এটা 400 থেকে কমে 399, 398, এরকম কমতে 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 ধরেন 393 হার্জই হইল। দুইটাই 393 হার্জ, এখন তো কোনো কম্পাঙ্কই হবে না, মানে কোনো বিটই হবে না। আপনি আরো মোম যুক্ত করলেন, এই 400টা কমে 393 থেকেও কমে যাচ্ছে 392, 391, এইরকম কমতে কমতে একটা সময় আসবে না যে f1টা কমে ধরেন আপনার এইরকম হয়ে যাবে 386। 386 যখন হবে তখন কি আবার 7টা বিট তৈরি হবে। f2 393, 393 আছে, কিন্তু 93 আর 86 পার্থক্য কত? 4 3 7, আবার 7 হওয়া পসিবল। তাহলে তাহলে আমরা তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে f2 যদি আমার 407 হয়, তাহলে কখনোই এটা রিপিট করে আর 7টা বিট হওয়া পসিবল না। যত আপনি মোম যুক্ত করবেন তত বিট সংখ্যা বাড়বে বাড়বে বাড়বে, অলওয়েজ বাড়বে। 7 আর রিপিট হওয়া পসিবল না। কিন্তু যদি 393 ধরেন, তাহলে 400 আর 393 গ্যাপটা কমতে 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 যখন 393 হয়ে যাবে f1টা, তখন একেবারে 0 বিট, কোনো বিটই হবে না। আরো মোম যুক্ত করলে এটা কমতে কমতে 393, 392 গ্যাপ 1, 393, 391 গ্যাপ 2, এরকম কমতে কমতে যখন 386 তে আসবে আবার 7টা বিট, 7টা পার্থক্য হওয়া পসিবল। তার মানে 393 হচ্ছে অ্যান্সার, 407 অ্যান্সার না। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এইটুকু বলে আমি আমার আজকের ক্লাস শেষ করব। তো ক্লাস শেষ, স্ক্রিনশট তুলে রাখেন যারা বুঝছেন। জীবনে যে একটাও পোস্ট দেন নাই, সে আজকে একটা পোস্ট দিবেন শিল্পজিওতে যে এই বইটার অঙ্কটা বুঝে গেছি। এই অঙ্কটা কত স্পেশাল আপনি যদি ফিল করতে পারেন, আপনি যদি ফিজিক্স ফিল করতে পারেন, তাহলে আপনি অলরেডি বুঝে গেছেন। তো যারা এই অঙ্কটা বুঝছেন অবশ্যই ভাইয়াকে জানাবেন, অবশ্যই শিবজিতে পোস্ট করবেন যে হ্যাঁ এই অঙ্কটা ধরতে পারছি। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই লাস্টে কিছু হোমওয়ার্ক থাকবে, ওই হোমওয়ার্ক গুলা আপনাদের ক্লাসে ওই যে নোটের মধ্যে আপনি পেয়ে যাবেন। এখানে কিছু হোমওয়ার্ক থাকবে, এই যে অনেকগুলা হোমওয়ার্ক, 1 থেকে শুরু করে এই যে 10 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে। ওকে, তো হোমওয়ার্ক গুলো আপনারা একটু করে নিয়েন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।